কিরে, এত রাতে তুই আমার বাসায় কি মনে করে? আর বলিস না, রাস্তায় একটা মেয়ে দেখে সোজা সামনে গিয়ে প্রপোজ করলাম আসিফের কথায়, কিন্তু প্রপোজ করার পর যা দেখলাম আর জানলাম, চোখ কপালে উঠে গেছে। কেন? কি দেখলি জানলি শুনি? সেই নাকি জিন। বাবা গো! কি? তার মানে তুই জিন ভূতের মায়ের প্রপোজ করে আসছিস? হয় রে বন্ধু, আমার বাচ্চা এখন যদি আমারে টাইনা টুইনা নিয়ে মাইরা ফেলাই। কামটা করলি কি? শেষ পর্যন্ত জিন ভূতের প্রপোজ করলি? এটা কই আসিস বা? জানি না, আমি দৌড়ে চলে আসছি। এত রাতে তুই বাইরে কি করিস? আর বলিস না, কারেন্ট ছিল না, মশা কামড় দিচ্ছিল, তাই কয়েল কিনতে দোকানে গেলাম, বাসায় ছিল না বলে, কিন্তু মনেই ছিল না গ্রামের দোকান রাত 9টার আগে বন্ধ হয়ে যায়। আমি গেছি 11:30টায় কিনতে, তখন বন্ধ পেয়ে আসিফকে ফোন দিলাম, বললাম ওর কাছে নাকি 1 প্যাকেট আছে, তাই 2টা নিয়ে আসতে গেলাম। নিয়ে আসার পথে অফিস এগিয়ে দিতে আসছিল, তখন একটা মেয়ে দেখলাম জঙ্গলের রাস্তায়। তুই জানিস না ওই রাস্তা ভালো না? জানি, কিন্তু শয়তানে লারা দিলে যা হয় আর কি। আসিফ দেখে তখন বলল প্রপোজ করলে 100 টাকা দিবে, তাই গিয়ে করছিলাম। কিন্তু তখন সে বলে জিন, বিশ্বাস করি নাই। কিন্তু সে যখন অদৃশ্য হলো, তখন লুঙ্গি তুলে দিছি দৌড় তোর কাছে। হালার পুত, ভালার হলি না। জিনের মায়াগো লগে গিয়ে শয়তানি করিস। তোরা তো মার দেওয়া দরকার। এইগুলো করিস না দোস্ত, নিরীহ হাটটা অ্যাটাক করাস না, এমনিতেই ভয় আছি। নীরব আর রাহুল উঠানে দাঁড়িয়ে কথা বলছিল। রাহুলের গ্রামে রাত হলেই চারপাশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। নীরব গ্রামেই থাকে, বাকি পরিচয়টা পরে দিচ্ছি। তখনই কেউ পেছন থেকে মেয়ের কণ্ঠে বলে উঠল, ওই, তোমাকে তো খুঁজছি আমি। নীরব তাকিয়ে দেখে সেই জিন মেয়েটি। তখন নীরব বলে উঠল, দোস্ত বাঁচা, এটাই জিন মেয়ে, আমি যাব না। এই বলে নীরব দৌড়ে রাহুলের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, রাহুলকে বাইরে রেখেই। রাহুল জিন মেয়েটিকে দেখে দৌড়ে দরজার কাছে গিয়ে বলতে লাগলো, হালার পুত, দরজা খোল। তো নাইনের খালি ঘর আমারে বাইরে রেখে দরজা বন্ধ করে দিছিস কে? হ্যাঁ? কিন্তু নীরব ভেতর থেকে কোনো উত্তর দিচ্ছে না, দরজা খোলার নামও নেই। তখন রাহুল আবার বলে উঠল, হালার পুত, তোর মতো বন্ধু থাকলে শত্রু লাগতো না। নিজের চিন্তা আগে করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিছে। খোল দরজা। তুই ভূতের লগে ডান্স কর, বাহির থেকে দরজা খোলা যাবে না এখন। তখনই ঘরে নীরবের পেছন থেকে কেউ বলে উঠল, হাই মিস্টার, আমি এসে গেছি। জিন ভূতের প্রপোজ কারিগরি এই যে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। কেডা কই দেখি না কে? এবার তাকাই দেখো। নীরব পেছনে তাকিয়ে দেখলো সত্যি জিন মেয়েটি এখন ঘরে। অবাক হয়ে তখন চিৎকার দিতে যাবে, কিন্তু হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল, তার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। তখন দরজা খোলার চেষ্টা করতে গেলেই জিন মেয়েটি গিয়ে তার 2 হাত চেপে ধরে বলল, পালাচ্ছিস কেন? তুই কি মনে করছিস দরজা বন্ধ করে দিলে আমি আসতে পারবো না? তুই যেখানে যাবি আমি যেতে পারবো। আমি ভুলে প্রপোজ করে দিছি শয়তানি করে। আমি ভূতের লগে প্রেম করুম না, ছাইরা দেন। কিন্তু আমি তো তোমার সাথেই প্রেম করব, তারপর বিয়ে করব, তারপর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা হবে। আমার লাগতো না ছোট্ট ছোট্ট ভূতের বাচ্চা কাচ্চা, আমি প্রেম বিয়ে কিছুই করব না ভূতের লগে। কেন কেন প্রপোজ করছো না? আমিও একসেপ্ট করে নিলাম, এখন থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। আমি প্রপোজ ফিরিয়ে নিলাম। আর কোনো ফিরিয়ে নেওয়া নেই। এখন নিলে আমাকেই, না নিলে আমি তোমাকে। ভূতের লগে প্রেম আম্মা? হ্যাঁ। তখন বাইরে থেকে রাহুল বলে উঠল, এইবার তো দরজা খোল। তুমি বসো, আমি একটু আসছি। এখান থেকে যাবে না, কথা আছে, আমার বান্ধবীকে নিয়ে আসছি গিয়ে। এটা বলে অদৃশ্য হয়ে গেল জিন মেয়েটি। তখন নীরব দরজা খুলে দিল আর বলল, গেছে শয়তান ফাজিল ফুতনি মাইয়া, আয় বন্ধু ঘরে আয়। তখন রাহুল ঘরে এসে দিল মায়ের নীরবকে আর বলল, হালার পুত, তো নানিরে খালি ঘর আমার বাইরে রেখে আমার ঘরের দরজা বন্ধ করে দিছে। মারিস না, ভয়ে বন্ধ করে দিছি। ভূত জিন গো, কি দরজা জানালা লাগে ঘরে ঢুকতে? হ্যাঁ, তারা এমনিতেই যাইতে পারে। তাই তো দেখলাম। যা, এখন তোর বাসায় যা। না, আজ তোর লগেই থাকবো। দূর হালা। 5 মিনিট হাঁটলেই তোর বাসা, তুই বাসা যা। তুই এই নিরীহ শিশুর উপর এমন করতে পারলি? এটা তো শাস্তি, যা। আচ্ছা ঠিক আছে, এগিয়ে দিয়ে আয়। পারবো না, ফোনে লাইট অন করে যা। ঠিক আছে, তুইও আমারে একা একা পাঠাচ্ছিস, যাচ্ছি। যদি আমার কিছু হয় তাহলে তোর গুড়া গাড়া পোলাপানগুলো সব নেংটু হয়ে জন্মাবে, দেখিস। কেডা আবার শার্ট প্যান্ট পরে আইছে? দূর হালা, ভিতরে না হলে একাই যাবি। আমি ভীতু না, যাচ্ছি দেখ। যা যা জলদি।
তখন নীরব আস্তে করে ঘর থেকে বের হয়ে ফোনটা নিয়ে সময়টিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা এখন সময় রাত 12টা বাজতে চলেছে। একাই নিজের বাসার দিকে যেতে লাগলো। গ্রামের মধ্যে সবাই গভীর ঘুমে হারিয়ে গেছে। নীরব গ্রামেই থাকে। বাবা মায়ের একমাত্র ছেলে। তাদের বাসা কালীগঞ্জে। এটি গ্রাম। এখানে গ্রামের মানুষগুলো সাধারণত সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে পড়ে। সবাই এখন ঘুমের মধ্যে, কেউ জেগে নেই। গ্রামে শহরের মতো গাড়ি নেই চলাচল করার, নেই কোনো শব্দ। গ্রামের রাত হলে ঝিঝি পোকার ডাক শোনা যায়, কুকুরের কান্নার শব্দ, বেড়ালের শব্দ, সব মিলিয়ে সন্ধ্যা রাতে ভয়ঙ্কর করে তোলে। তাই তো নিস্তব্ধ অন্ধকারে হয়ে ওঠে ভয়ঙ্কর রাত গ্রামের। আর এই নিস্তব্ধতায় এমন ভয়ঙ্কর কিছু মিশে থাকে যার রাতে শুধু বের হয়ে কারোর সাথে দেখা দেয় আর কাউকে তার ভয়ঙ্কর রূপে বশ করে নেয়। এদিকে নীরব রাহুলের ঘর থেকে বের হয়ে তাদের উঠানে চলে গেল। সেখানে চাঁদের আলো সব দেখা যাচ্ছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। তখন নীরব সেখানে একটু দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে তার শরীর ঠান্ডা হয়ে গেল। তখন নীরব তার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। তখন দেখলো রাহুলের বাসার সামনে দ্বিতীয় নারকেল গাছের নিচে একটা মেয়ে মানুষের মতো দেখা যাচ্ছে, শুয়ে আছে। চাঁদের আলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে মেয়েটা সাদা ড্রেস পরা। তখন নীরব ভাবতে লাগলো, এত রাতে কে হতে পারে? এখানে নিশ্চয়ই খারাপ কিছু হবে, আর নয়তো সে জিন মেয়েটি। কিন্তু আর যদি তেমন কিছু না হয়, মেয়ে মানুষ কি করে এখানে আসবে বুঝতে পারলাম না। থাক বাবা, কাছে যাওয়ার দরকার নেই। যদি ভূত থাকে তার চেয়ে ভালো বাসায় চলে যায়। এই বলে নীরব তার বাসায় চলে আসবে। তখন আবার ভাবলো, আমার কি এখন চলে যাওয়া ঠিক হবে? হতেও পারে এটা সত্যি মেয়ে, অন্য কিছু না। আর হতে পারে মেয়েটি পথ বলে এখানে আশ্রয় নিয়েছে। গতকাল শুনলাম রহিম চাচার বাসার সামনে একটি লোক এসে রাতে বসেছিল, ভূত ভেবে আর যায়নি। চাচা কিন্তু সকালে দেখলো মানুষ হতে পারে সে একটি মেয়ে। যাই গিয়ে দেখি সে এইখানে কেন, হেল্প করে আসি। রাহুলকে ডাকার দরকার নেই। তখন নীরব তার ফোনের লাইট অন করে যেতে লাগলো। তখনই তার সামনে দিয়ে একটা চুয়া দৌড়ে গেল। আর নীরব ভয়ে উল্টো দৌড় দিয়ে বলল, আব্বা গো, ড্যাডি গো, বাঁচাও গো, ভূত গো ভূত। এই বলে তখন দৌড়ে নীরব রাহুলের রুমের দিকে চলে গেল। আর গিয়ে বলল, এই যা বাবা, এটা তো চুয়া ছিল। হালার পোহালা, মন খালি ভয় দেখায় কাঁপায় ফেলছে। তখন রাহুল বলে উঠল, কিছু না কিছু না, তুই দরজা বন্ধ করে শুয়ে থাক। ঠিক আছে। তখন নীরব আবার মেয়েটির কাছে যেতে লাগলো 1 কেজি সাহস নিয়ে। এবার নীরব মেয়েটির কাছে গেল আর তার গিয়ে দেখলো মেয়েটা উল্টো হয়ে শুয়ে আছে। তখন নীরব একটু দূর থেকে বলতে লাগলো, ও টুনির মা, ভূতের নানি, তুমি এখানে কি করো? কিন্তু নীরব কোনো উত্তর পেল না মেয়েটির কাছ থেকে। তখন আবার জিজ্ঞেস করলো, ওই টুনির মা, তুমি কি করো এখানে শুয়ে কেন? কিন্তু নীরব তবুও কোনো উত্তর পেল না। তখন নীরব তাকে গিয়ে ধাক্কা দিল আর বলল, এই যে ওঠেন, কে আপনি? তখন নীরব অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন নীরব সাথে সাথে পেছন ফিরল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন আবার মেয়েটিকে নীরব ধাক্কা দিয়ে বলতে লাগলো, আরে সাদা কাপড়ে ময়লা লাগছে, তো ওঠেন, কে আপনি? তবুও নীরব উত্তর পেল না। মেয়েটি কোনো কথাই বলছে না। নীরব এবার বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? মেয়েটি, আচ্ছা মেয়েটিকে সোজা করে তারপর দেখি। তখন নীরব মেয়েটিকে সোজা করে তার মুখের দিকে তার ফোনের লাইট দিয়ে চেহারা দেখে নীরব বলল, মাশাআল্লাহ, এ তো পুরাই একটা পরী। ড্রেস যেমন সাদা তেমনি সেও সাদা। কিন্তু আমারে বাঁচাই আর কেডা? এ তো সেই জিন মেয়েটি, বাঁচাও। এই বলে দিল দৌড়। তখন জিন মেয়েটি বলে উঠল, আরে দাঁড়াও একটু শুনো। দাঁড়ানোর গুল্লি মারি, আমি বাসায় যাবো। এটা বলে নীরব দৌড়ে তার বাড়িতে চলে আসলো। এসে দেখলো সবাই ঘুমোচ্ছে। তখন নীরব তার রুমে গিয়ে দরজা জানলা বন্ধ করে ভাবতে লাগলো। এই মাইয়া তো এখানেও চলে আসবে, কি করি এখন? কিছুক্ষণ ভেবে আবারও বলতে লাগলো, আচ্ছা শুনছি ভূতেরা নাকি আগুনরে ভয় পায়, তাহলে তো এই জিন মেয়েটিও ভয় পাবে। জিন ভূত একই তো কথা, কিন্তু আগুন ধরাবো কি করে? পাইছি, কয়েলের মাঝে আগুন দেই, তাহলেই হবে। এই বলে কয়লা আগুন জ্বালিয়ে রেখে দিল। কয়েলের আগুন দেখে নীরব বলে উঠল, দূর হালা, যেখানে মশারা কয়েল মানে না সেখানে ভূতে আর কি মানবো? আসুক, আজ জিনের মাইয়া আমিও দেখে নিব। তখনই পেছন থেকে বলে উঠল, আসবে কি গো, এসে গেছি তো, যত খুশি দেখে নাও। পেছনে তাকিয়ে দেখলো সত্যি। তখন নীরব বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছে মানে? তুমি আমায় প্রপোজ করছো না, আমি একসেপ্ট করে নিছি। এখন থেকে তুমি আমার, আমি তোমার। আমি সবসময় আছি এখন তোমার সঙ্গে। আমি কখন বললাম আমি আপনার? কেন মনে নাই কিছুক্ষণ আগে হাঁটু গেড়ে যখন বলছিলে ওগো ভূতের নানি, তুমি হয়ে যাও এই শয়তানের নানার রানী?
রাখবো তোমাকে বুকের মাঝে চেপে ধরে, ভালোবাসার সফলে বিয়ে করে খাট কাঁপিয়ে রোম্যান্স করবো গুড়া গুড়া পোলাপান ঘরে, যেখানে থাকবে তুমি আর আমি আর কোচ। প্লেয়ার থাকবে আমাদের গুড়া গুড়া গর্ব ফুটবল খেলার টিম। এটা তো আমি শয়তানি করে বলছি। আমি শয়তানি বুঝি না, আমি এটাই বুঝি। আমি তোমার, তুমি আমার। এখন থেকে আমি রাজি। আর তুমি আমাদের বিয়ের পর অনেকগুলাই বাচ্চা হবে। আমার লাগতো না ভূতের গোড়াগাড়া পোলাপান, আমি বিয়ে করবো না আপনারে। বিয়ে তো করবই, তার আগে একটু প্রেম করে নেই, তারপর বিয়ে করব। রাজি না হলে তুলে নিয়ে যাব। যেহেতু আমার চোখ তোমার উপর পড়েছে, এই পৃথিবীতে আর কারোর শক্তি নেই আলাদা করার জন্য। আমি মানুষ নয়, আমি অন্য জগতের জিন। আমি আজ প্রথম দিন, তাই রোম্যান্স করলাম না, কিছু করলাম না। আগামীকাল থেকে শুরু করব রোম্যান্স। আপনি আমারে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ওয়ার্নিং দিলাম, কোনো মেয়ের সঙ্গে যেন না দেখি, তাহলে ক্ষতি সেই মেয়ের হবে। আপনি আমারে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ওয়ার্নিং দিলাম, কোনো মেয়ের সঙ্গে যেন না দেখি, তাহলে ক্ষতি সেই মেয়ের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে প্রেম করব না। তোমার তো আরো খুশি হওয়ার কথা, আমার মতো এত সুন্দরী একটা জিন গার্লফ্রেন্ড পাইছো। লাগতো না আমার, আপনি যান। যেতে হবে আমার এখনই, কিন্তু তার আগে একটু ভালোবাসা দিয়ে যাই। মানে কি করবেন? ভালোবাসা কনফার্ম করব কিস করে। এই না নাচি, আপনি যান। এটা বলে নীরব বালিশের নিচে মাথা লুকিয়ে ফেলল, কিন্তু জিন মেয়েটা বালিশ সরিয়ে নিয়ে নীরবকে শক্ত করে ধরে ঠোঁট জোড়া এক করে দিল। 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দিয়ে বলল, ভালোই তো টেস্ট। বাহ, আগামীকাল এসে খেতে হবে, এখন যাচ্ছি গো। তখন নীরব ভেঙিয়ে বলল, বে, যা শয়তান ফাজিল জিন মাইয়া লুচ্চা মাইয়া। উত্তর আগামীকাল এসে দিব। জিনের নানিরে খালি খরচা। আচ্ছা, এই নানিরে খালি ঘর এটা কি? কিছু না। আচ্ছা যাচ্ছি, উত্তর আগামীকাল এসে দিব। এটা বলে অদৃশ্য হয়ে গেছে জিন মেয়েটি। তখন নীরব বলে উঠল, আগামীকাল তাবিজ তবিজ দিয়া মারমো। কি করে দূর করতে হবে তা জানি, কবিরাজের কাছে যাইয়া লই। এটা বলে নীরব শুয়ে পড়ল। সকালে কারো ডাকে ঘুম ভাঙল, তাকিয়ে দেখলো নীরবের আম্মু। তখন নীরব উঠে ফ্রেশ হয়ে বারান্দায় বসে পড়লো খাবার খেতে। তখন নীরবের আম্মু বলে উঠল, কিরে, গতকাল রাতে কার সাথে এত একা একা কথা বলছিলি? নীরব এটা শুনে অবশ্য কিছুটা অবাক হলো। তখন নীরবের আব্বু বলল, আমি শুনছি কিছুটা। তার মানে কি সবই জেনে গেছে? না, লুকাতে হবে। ঘুমের মধ্যে হয়তো বলছিলাম। বুঝতে পারছি। এখন জলদি খেয়ে কলেজে যা। আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিল নীরব। খেয়ে ঘরে যাওয়ার পর অনুভব করলো তার শরীরে জ্বর এসেছে, গা গরম হচ্ছে, দুর্বল লাগছে। তখন নীরব তার আম্মুকে গিয়ে বলল, তখন কলেজ যাওয়ার জন্য না করে দিল। ঘরে জ্বরের ওষুধ ছিল, সেটা খেয়ে শুয়ে রইল। নীরবের আব্বু বাইরে চলে গেল। ও নীরব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, কলেজের গ্রামে। নীরব তার বন্ধুদের ফোনে জানিয়ে দিল আজ কলেজে যাবে না, সন্ধ্যায় চায়ের দোকানে দেখা করতে বলল। সারাদিন ঘরে বসে কাটিয়ে দিল। সন্ধ্যায় চায়ের দোকানে গেল, সেখানে রাহুল আসিফ বসেছিল আগে থেকেই। তখন নীরব যাওয়ার পর বলে উঠল, কিরে, কি অবস্থা? আর অবশ্য জ্বর এসে গেছে। বলিস কি, ওষুধ নিয়ে আইসিস? তুই গতকাল রাতে পড়ে কই গেছিলি? তোর কথায় প্রপোজ করতে গিয়ে ফেসে গেছি। তুই দৌড় দেওয়ার পর আমিও দৌড়ে চলে গেছি। আচ্ছা, পরে কি হয়েছে বল। বলছি দাঁড়া, আগে একটু হিসু করে আহি। আচ্ছা, চালু হয়। নীরব তখন চায়ের দোকান থেকে বের হয়ে একটু দূরে যেতেই কেউ কানে কানে বলল, আমি এসে গেছি। তখনই নীরবের শরীরটা কেঁপে উঠল। সাথে সাথে দৌড়ে চায়ের দোকানে চলে গেল। চায়ের দোকানে লোক কম ছিল, সন্ধ্যা, তাই খুব বেশি লোক নেই, গ্রাম বলে কথা। তখন নীরব আসিফ রাহুলের কাছে যেতে বলে উঠল। কিরে, চলে এলি যে? তখন নীরব আস্তে করে বলে উঠল, জিন মেয়েটি এসে গেছে, এদিকে আছে। কানের কাছে বলা মাত্র শরীরটা কেঁপে উঠলো। সকাল থেকে জ্বর এসে গেছে, শরীরে দুর্বল হয়ে গেছে শরীর এখনই। রাহুলের আসিফ শুনে অবাক হলো। তখন বলল, এটা তো তাহলে ভালো লক্ষণ নয়, খারাপ ইঙ্গিত দিচ্ছে, এটা কবিরাজ দেখাস। চল বাসায় যাই, ভাল লাগছে না কেন জানি। চল। এটা বলে চায়ের দোকান থেকে বের হয়ে গেছে সবাই। কিছুটা দূরে যাওয়ার পর নীরবের কানের কাছে এসে আবারও ফিস ফিস করে বলে উঠল, খাট কাঁপাবে না? কি লুচ্চা মাইয়া জিন রে বাবা। কিরে, কি বলছিস? না না, কিছু না, এমনি। আচ্ছা শোন, আগামীকাল গিয়ে আলম কবিরাজ কাকাকে দেখে আসিস তুই। কিন্তু কেন? দেখ, তোর আজকে শরীর দুর্বল, খারাপ। কালকের ঘটনার পর থেকে এটা খারাপ ইঙ্গিত দিচ্ছে, তাই একটু দেখে আসিস। ঠিকই বলছিস। তিনি তো অনেক বড় কবিরাজ, বাসায় খুবই কমই থাকে। কে যেন পাবে নাকি? অবশ্যই পাবি, আগামীকাল থাকবে বাসায়, আমি শুনছি। ঠিক আছে, যাবো আগামীকাল।
তখন কেউ একজন না বলল সেটা জিন মেয়েটি। সেদিকে কেউ আর লক্ষ্য না করে যে যার বাসায় চলে যেতে লাগলো। তখন নীরব লক্ষ্য করলো কারো ফুপানোর শব্দ আসছে, ভয়ঙ্কর রকমের মনে হচ্ছে, প্রচন্ড রেগে কেউ এমন করছে, কিন্তু কেউ তো নেই, জিন মেয়েটিকেও দেখতে পাচ্ছে না। নীরব এখন একা। রাহুল চলে গেল বাসায়, আসিফও চলে গেল তার বাসায়, আশেপাশে কেউ নেই। তখন নীরবের কিছুটা ভয় হলো, আস্তে আস্তে যেতে লাগলো। এদিকে রাহুল তার বাসায় যাচ্ছে, তখনই পেছনে কারো হাঁটার শব্দ আসলো। যখন পেছনে তাকালো তখন দেখলো কেউ নেই। তখন রাহুল নিজেকে বলে উঠলো, ধুর, শুধুই ভয় পাচ্ছিস, এটা তো নিজের পায়ের হাঁটার শব্দ হতে পারে। এই ভেবে আবারও রাহুল যেতে লাগলো। তখন আবারও অদ্ভুত শব্দ হতে লাগলো পেছনে। যখনই পেছনে তাকাবে তখনই কেউ জোরে রাহুলকে ধাক্কা দিল, আর রাহুল ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লো, প্রচন্ড ব্যথাও পেল। যখন সামনে তাকলো তখন যা দেখলো তাতে চিৎকার দিয়ে রাহুল অজ্ঞান হয়ে গেছে। দেখুন রাহুলের জ্ঞান ফিরলো তখন বেশ রাত হয়ে গেছে। তখন রাহুল পাশে দেখলো আলম কবিরাজ কাকা বসে আছে, তার আব্বু আম্মু পাশে। তখন রাহুলের আব্বু বলে উঠলো, কি রে বাবা, কি হয়েছে তোর? তুই চিৎকার দিয়ে এমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? যখন রাহুল কিছু বলতে যাবে তখনই আলম কবিরাজ কাকা বলে উঠলো, আপনারা সবাই একটু বাইরে যান, আমি রাহুলের সাথে কথা বলছি, তারপর সব জেনে নেবেন। তখন সবাই চলে গেল। তখন আলম কবিরাজ কাকা বলে উঠলো, এখন কেমন লাগছে? কাকা, আমি আমি এমন জিনিস কখনো দেখিনি, সত্যি এতটা ভয়ঙ্কর তার চেহারা। কেমন চেহারা? আমি নীরবের সাথে কথা বলে আসার সময় পিছনে কিছু একটা হাঁটার শব্দ পেলাম। যখন তাকালাম তখন কেউ নেই। তারপর হঠাৎ জোরে ধাক্কা দিল, আমি ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লাম। যখন তাকালাম তখন দেখলাম মুখটা একদম রক্তাক্ত, চোখ লাল আগুনের মতো ছিল। আমিও বোঝাতে পারবো না কতটা ভয়ঙ্কর দেখতে। আমি সবই জানি, শুধু তোকে না আশিক কেউ ভয় দেখিয়ে ওয়ার্নিং দিয়ে গেছে। তার কারণ হচ্ছে তুই নীরবকে পরামর্শ দিলি বলে আমার কাছে যেতে এটা নীরবের সাথে থাকা সে জিনমেটি করেছে। কি বলছো? তুমি জানলে কি করে? আমিও আরো অনেক কিছুই জানি, যেগুলো তোরাও জানিস না। কি এমন সেগুলো বলো। না, সেটা এখন আর বলার সময় নাই, অবশ্য বলবো না। ঠিক আছে, কিন্তু নীরবের কোনো ক্ষতি হবে না তো? শোন, আগে তোকে কিছু বলি, এখন একটু নীরবের সঙ্গে কথা কম বলিস এবং কম যাবি, কারণ তোদের মৃত্যুর ঝুঁকি আছে। ঠিক আছে, কিন্তু নীরবের কোনো ক্ষতি হবে না তো? সেটা আমি এখনো জানি না। এই জিনমেটি কি ভাবছে, 2 দিন ধরেছে সাথে আছে, 2 দিন আগে থেকে রেখেছে। 2 দিন আগেই তো দেখলা আমার কাছে রাতে এসে দৌড়ে বলল। না রে পাগল, এখন নীরবের 21 বছর চলছে, তাই না? আজ রাতে 22 বছর হবে। ওই দিনটার জন্য অপেক্ষা আছে। জিনমেটি কিন্তু কেন সেটা তাও আমি জানি না, অনেক রহস্য লুকিয়ে আছে। আর এই 21 বছর ধরে সাথে আছে জিনমেটি। 2 দিন আগে দেখা দিয়েছে, 22 বছর হবে তাই। কি বলছো কাকা? আজ এই জিনমেটি নীরবের সাথে তার দেহের মিলন ঘটাবে, একটা শারীরিক আর একটা তার শরীর নিজের কাছে নিবে এটার মাধ্যমে। বুঝলাম না। পরে এক সময় বলবো, মানুষ যেমন ভালো খারাপ আছে তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। তুই হয়তো জানিস না, আমি নীরবকে নিয়ে কবিরাজি অনেক আগে থেকেই করেছি। আর একটা কথা তুই নিজেও জানিস না, নীরবের একটা বোন আর ভাইকে জিনদের মধ্যে কেউ মেরেছে। তার কারণ আছে। দোষ নীরবের আম্মুর আব্বুর ছিল, তাই নীরব ও পড়েছে, কিন্তু এই জিন মেয়েটি দোটানায় পড়ে আছে। সে ভালো জিন আর খুব শক্তিশালী জিন মেয়েটি, সে কি করবে বুঝতে পারছে না। সে সত্যি নীরবকে ভালোবাসে, কিন্তু তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে না। আর একটা কথা, নীরবের আম্মুকে দেখিস কখনো ঘরের বাইরে বের হবে না। রাহুল চিন্তিত হয়ে গেছে, কি বলছে, কি কারণ, কি জন্য? আর নীরবের ভাই বোন ছিল, তাদের জিন মেরেছে, কিন্তু কি জন্য, কারণ কি? এটা রাহুলের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন কবিরাজ কাকা বলে উঠলেন, এটা নিয়ে ভাবিস না, শোন। আজ জিন মেয়েটি নীরবের সাথে তার দেহের মিলন ঘটাবে, একটা শারীরিক আর একটা শরীর নিজের কাছে নিবে এটার মাধ্যমে। কিন্তু কি করে সেটা আগামী 15 দিনের মধ্যে জানাবো। তারপর দেখা যাক কি করে, তার অনেক কিছু রহস্য কথা লুকিয়ে আছে। না, তুই হয়তো ভাবিস নীরবের বোনকে মারলো কেন, সেটা ভয়ঙ্কর এক কাহিনী, পরে বলবো। আজ নয় কাউকে কিছু এগুলো বলিস না। তোর আব্বু আম্মুকে আমি পরে বুঝিয়ে বলবো, তারা আপাতত কিছু বলে দিয়ে চিন্তা করিস না। তোর কিছু হবে এখন, আমি তাবিজ দিয়ে গেছি। আজ রাত পার কর, আগামীকাল দেখবি সব। আচ্ছা ঠিক আছে কাকা, আর একটা কথা, আমাকে কিন্তু বলবে কি জন্য, কি কারণে নীরবের ভাই বোনকে জিন মারলো, কি এমন হয়েছে? ঠিক আছে, এগুলো দিয়ে আবার এখন নীরবের কাছে আম্মু আব্বুকে জিজ্ঞেস করিস না। ঠিক আছে।
অনেক রাত হয়েছে, ঘুমা, আমি যাচ্ছি কাকা। তারপর কবিরাজ কাকা চলে গেল। রাহুলের আব্বু আম্মু আসলো, অনেক কথা জিজ্ঞেস করলো, কিছু একটা বলে দিল আপাতত। এদিকে নীরব খাবার খেয়ে শুয়ে আছে, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই কারেন্ট চলে গেল। গ্রাম তো এমনিতেই গরম, তখন নীরবের গরম লাগছিল। তখন নীরব তার আব্বু আম্মুর ঘরে গেল হাত পাখা নিয়ে আসতে। দরজা খোলাই ছিল, ভেতরে গিয়ে দরজা ছিল আরেকটা। তখন গিয়ে তার আব্বু আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলো। কিছুক্ষণ ডাকলো, হাত পাখা খুঁজে পাচ্ছে না বলে, কিন্তু কিছুতেই উঠছে না, কেউ সাড়া দিচ্ছে না। তারপর হাত পাখা অনেক খুঁজে পেল, আর নিয়ে আসার আগে আবারও ডাকলো। তখন জিন মেয়েটা অদৃশ্য থেকে নিজের রূপে এসে পেছন থেকে বলল, দেখে কোনো লাভ নেই, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি মেরে ফেললেও ঘুম ভাঙবে না সকালের আগে। তখন নীরব তাকিয়ে দেখে জিন মেয়েটি। তখন বলে উঠলো, কিন্তু কেন এমন ঘুম পাড়িয়ে দেওয়া হলো? কারণ আজকের রাতটা আমার জন্য বিশেষ রাত, তোমার সঙ্গে আমার মিলনের রাত। এই রাতটির জন্য দীর্ঘ 21 বছর অপেক্ষা। কি সব উল্টাপাল্টা বলছেন? এটা শুনে নীরব কিছুটা ঘাবড়ে গেল। তখন জিন মেয়েটা নিজের সাথে নিজে বলতে লাগলো, এই রে, বলতে গিয়ে তো বলেই দিছি, কথা না ঘুরিয়ে অন্যদিকে নিতে হবে, জানতে দেওয়া যাবে না কিছু। তখন জিন মেয়েটি নীরবকে বলল, না মানে আজ তো তোমার 22 বছর পূর্ণ হবে 12টার পর, সেটাই বললাম আর কি। 21 বছর শেষ হবে। আর দেখো না, এই 22 বছর পর তোমাকে পেলাম আমি, আর এই রাতটায় আমি তোমাকে বিশেষ কিছু উপহার দিতে চাই। এখনো পাননি, আমি রাজি নই। আর কি দিবে? যাক, বুঝেনি বলতে গিয়ে যে বলে ফেলেছিলাম, একটুর জন্য সব শেষ হয়ে যাচ্ছিল। তখন নীরব জিন মেয়েটিকে চিন্তিত দেখে বলল, কিন্তু আমার মনে হয় আগে জানি কি বললে একটা অন্য কথা। না, এটাই বোঝাতে চেয়েছি, আজ তোমার 21 বছর শেষ হবে আর 22 বছরে পা রাখবে। যাই হোক, আপনি যান, আমি ঘুমাবো। যেহেতু আব্বু আম্মুকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, ভালো করেছেন, এবার যান। এটা বলে নীরব আর কোনো কিছু না শুনে চলে আসলো নিজের রুমে। তখন জিন মেয়েটি দাঁড়িয়ে বলতে লাগলো, ঘাটতারা স্যামরা এমন একটা রোমান্টিক জিন গার্লফ্রেন্ড হতে চায়, তবুও দাম দেয় না। দাঁড়া, তোকে নিজের ক্ষমতার জাদু দিয়ে এখনই নিজের করে নিব। বাকি যে কাজে আসছি পরে দেখা যাবে। তখন জিন মেয়েটি তার নিজের রূপ পরিবর্তন করে নিল, সুন্দর করে নিজেকে নীরবের সামনে উপস্থাপন করলো বউয়ের সাজে। এতটা সুন্দর করে নিজেকে সাজালো যে কেউ তাকে তার প্রেমে পড়ে যাবে। নীরবের সামনে গিয়ে বলতে লাগলো, কেমন লাগছে আমায়? নীরব দেখে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এই সুযোগে চোখের ধাঁধায় ফেলে দিল নীরবকে জাদুর মধ্য দিয়ে। জিন মেয়েটি যাতে নীরব তার প্রতি আসক্ত হয়ে দুর্বল হয়ে যায় তার এই সৌন্দর্যতে, তখন নীরব বলতে লাগলো, অনেক সুন্দর লাগছে তোমাকে। তাই এখন তো বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি নিজেকে তোমার মধ্যে দিয়ে দিব। নীরবকে জাদুর মধ্য দিয়ে দুর্বল করে দিয়েছে জিন মেয়েটির প্রতি এক প্রকার চোখের ধাঁধায় ফেলে দিয়ে, মানে তার সৌন্দর্যতে আকৃষ্ট করে নিয়েছে। তাই তার জবাবে হ্যাঁ বলে দিল। তোমাকে যেদিন প্রপোজ করে আসছি, ভুলে মানুষ ভেবে ভূত শুনে তোমাকে ভয় পেতাম, কিন্তু ভাবতাম বউ হলে তো ভূতের বাচ্চা হবে, আর তাই চাই না আমি ভূত বউ, তাই না করছি। কিন্তু এখন সত্যি তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসো তাহলে আমাকে? সত্যি। তখন জিন মেয়েটি গিয়ে নীরবকে দাঁড় করিয়ে পেছনে গিয়ে জড়িয়ে ধরল। জাদুর মাধ্যমে জোনাকির পোকা দিয়ে সুন্দর করে ঘরের সিরিয়াল ধরে হ্যাপি বার্থডে সাজিয়ে দিল। পোকার আলো বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা জাস্ট নীরবের চোখেই দেখা। যা মিথ্যে এটা জাদুর মধ্যে দেখালো, যা মিথ্যে ছিল কিন্তু নীরব সত্যি মনে করছে। তখন জিন মেয়েটি বলতে লাগলো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, তুমি তো দেখছি ভালো ম্যাজিক জানো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো, বেশ রাত হয়ে গেছে, বিছানায় এখনো অনেক কিছু বাকি, কথা বাকি, কাজ বাকি। এটা বলে জিন মেয়েটি কিছু একটা বলে নীরবকে টাচ করতে কেঁপে উঠল। আসলে এখন দূরে জাদু করেছে। এই একটা জাদু হচ্ছে জিন মেয়েটির প্রতি দুর্বল করে তার প্রতি আকৃষ্ট করে নিয়েছে। এখন যেটাই বলবে নীরব করতে বাধ্য, আর একটা কি তা হওয়া যায় না। তখন নীরবকে নিয়ে বিছানায় ফেলে দিয়ে উপরে বসলো। তখন নীরব বলে উঠলো, কি করছো? করব, অনেক কিছুই করতে দিবা তো? তোমার যা ইচ্ছে করো, আমি তো তোমারই। পূর্ণ হয়ে গেছে সব সেই কয়েকটি দিন, তারপর এখন তাহলে বাকি কাজটাও সেরে ফেলি মাঝরাত হওয়ার আগে। তারপর জিন মেয়েটি নীরবকে তার নিজের প্রতি আকৃষ্ট দুর্বল করে তার সাথে শারীরিক দেহের মিল করে নিল। গভীর রাতে শারীরিক দেহের মিল শেষে নীরব যখন ক্লান্ত হয়ে গভীর ঘুমে, তখন জিন মেয়েটি নীরবের হাতে একটা চাকু দিয়ে কিছুটা কেটে দিল। সেখান থেকে রক্ত বের হতে লাগলো।
সে রক্ত বেশ কিছুটা নিয়ে জিন মেয়েটি নীরবের হাতে বেঁধে হাসতে হাসতে বলতে লাগলো, সরি। এটা বলে রহস্যময় একটা হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আর তখন থেকে শুরু হলো নীরবের জীবনের ঝড়। অদ্ভুত অদ্ভুত ঘটনা তার সাথে ঘটে। জিন মেয়েটি যাওয়ার পর নীরবের গায়ে প্রচুর জ্বর উঠে গেল। মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বিছানা থেকে উঠতেই পারছে না, একদম শরীর দুর্বল হয়ে কিছু খেতেই পারছে না। এটা থেকে বেশ চিন্তিত নীরবের আব্বু আম্মু। ওষুধে কিছুই হচ্ছে না। একদিন পার হলো, জিন মেয়েটির কোনো খোঁজ নেই আর। দ্বিতীয় দিন রাত থেকে শুরু হলো নীরবের সাথে অদ্ভুত ঘটনা। হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, রাতে ভয়ঙ্কর চেহারা কোনো এক ব্যক্তিকে দেখে তাকে প্রচন্ড মারধর করে। রাতে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়, পাওয়া যায় না। সকালে মানুষ তাকে রাস্তা থেকে ভিন্ন জায়গা থেকে খুঁজে দিয়ে যায়। এই ভৌতিক বিষয়টা সারা গ্রামে জেনে যায়। নীরবের আব্বু আম্মু বেশ হতাশ, চিন্তিত, ভেঙে পড়েছে। কারণ এর আগেও তার একটা মেয়ে আর একটা ছেলে হারিয়েছে এই জিনের জন্য। এখন তার তৃতীয় ছেলে নীরবও জিনের কবলে পড়েছে। এভাবে কেটে গেল 10টা দিন। জিন মেয়েটির কোনো খোঁজ নেই। নীরবের অবস্থা খুবই খারাপ, ঠিকমতো খেতে পারে না, জিনের অত্যাচারে মৃত্যুর অবস্থায় চলে যাচ্ছে। তার আব্বু আম্মু রোজ কান্না করছে, তাহলে কি তার এই ছেলেকে হারাবে? নীরবের বন্ধুরা এসে দেখে গেছে, তারাও বেশ চিন্তিত। কবিরাজ কাকা গিয়ে বলছে, তিনি বলছে ঠিক সময় তিনি যাবেন। এভাবে আরো 2টা দিন কেটে গেল। 12 দিন পর জিন মেয়েটির রাতে নীরবের ঘরে আসলো। এসে দেখলো কেউ একজন বসে আছে, সেটা কবিরাজ কাকা। নীরবের কিছু একটা পরে ফু দিয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, আমি তোর উপস্থিতি বুঝতে পারছি। এই ঘরে বর্তমানে আমি জানি আমার কিছু কথার উত্তর আশা করি দিবি। চিন্তা নেই, নীরবের আম্মু আব্বু বাহিরে শুনতে পাবে না। তখন একটা হাওয়া এসে জানান দিল, হ্যাঁ। ছেলেটাকে এমন অত্যাচার করছিস কেন? কি এমন অপরাধ করেছে যে মারতে চাইছিস? তখন জিন মেয়েটি কান্নার কণ্ঠে উত্তর দিল অদৃশ্য থেকে, কোনো অপরাধ নেই। আমি কেন তাকে অত্যাচার করব, মারবো? আমি তাকে ভালোবাসি। এটা শুনে কবিরাজ চিন্তিত, সাথে আপনারও মনে হয় যদি ভালোবাসে তাহলে হাত কেটে রক্ত নিল কেন? সেদিন 12 দিন উধাও কেন? আর অত্যাচার মারতে চাইলো কে? তাহলে সব উত্তর পাবেন, সাথে থাকুন। তাহলে কে এত অত্যাচার করত? প্রতি রাতে মারার চেষ্টা করত, কারণ কি? সেটা আমি নয়, অন্য কেউ। কি জন্য এটা এখন বলা যাবে না, ক্ষতি হবে। আমি চাই না, আর আমি নিজেই আটকে ছিলাম। দেখ, অনেক হয়েছে, আর নয়। এমনিতেই ওই পরিবারে নীরবের ভাই বোন হারিয়েছে এই জিন। এর জন্যই এখন নীরবকে হারালে পাগল হয়ে যাবে তার বাবা মা। আর কিছু ক্ষতি করিস না প্লিজ, আমি বলছি চলে যা। কেন যাব? আমি তাকে ভালোবাসি। কখনো যাব না, গেলে নিয়ে যাব সাথে করে। এটা কোনোদিন সম্ভব হবে না, তোদের ভালোবাসা। কেন সম্ভব না? ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ না, অপরাধ হচ্ছে জিন আর মানুষের মধ্যে ভালোবাসা হয় না। কি হয় না হয় সেটা জানতে চাই না, তবে আমি থাকতে আর অন্য কোনো ক্ষতি হবে না। যদি আপনি তাড়াতে চেষ্টা করেন তাহলে দুজনকেই হারাবে। আমি তাকে ভালোবাসি। এতটা যখন ভালোবাসিস, এই 12 দিন কই ছিলি? পারলি বাঁচাতে, এত অত্যাচার করতে আটকাতে? ভালোবাসি বলেই বাঁচিয়েছি, বাঁচাবো বলেই ভালোবেসেছি। মানে কি বলতে চাইছিস? 12 দিন আগে সেদিন রাতে না মেরে রক্ত নিয়েছি। সেদিন রাতে মারার কথা ছিল আমার, কিন্তু আমি তা করিনি ভালোবাসি বলে। আর তাতে আমার উপর রেগে অত্যাচার করছে। আপনি তো কবিরাজ, আপনার তো পালিত জিন আছে, তাদের জিজ্ঞেস করেন জিনের শাস্তি কেমন, তাহলে বুঝতে পারবেন কতটা আঘাত সহ্য করতে হলো আমার। আজ মুক্তি পেয়ে আসছি, আর এই 12 দিন এসে তারা নীরবের উপর অত্যাচার করছে। সামনে আরো করবে, মারবে, কিন্তু আমি থাকতে তা হতে দিব না। কিন্তু কেন মারতে চায়? কি কারণ? কে সে? এখন বলার সঠিক সময় নয়। তার আগে আপনি শুনে আসুন, আগে কেন নীরবের ভাই বোনকে জিন মারলো, কারণ কি, আর কি এমন হয়েছে, তারপর আমি সব বলবো। ঠিক আছে, আমি সত্য ঘটনা শুনে আসবো। কি এমন হয়েছে যে তাদের ছেলে মেয়েকে মারছে আর নীরবকে চেষ্টা করছে মারতে, তারপর বলতে হবে। তখন জিন মেয়েটি হ্যাঁ বলল আর বলে উঠল, আমায় একটু আজ এখন থাকতে দিবেন নীরবের সাথে, কারণ আজ তারা আসবে। আপনি তাদেরকে বলবেন না আসতে, দয়া করে। ঠিক আছে, তোদের ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে, আগে বিপদ কাটুক। এটা বলে চলে গেল কবিরাজ কাকা। তখন গিয়ে নীরবের আব্বু আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। তার আগে বলেন, কিছু হলো? ছেলেটার ভালো হবে? হবে, কিন্তু জিন মেয়ে প্রেমে পড়েছে, উল্টোপাল্টা কিছু করলে নিয়ে চলে যাবে। তাই সাবধান আপনারা, তবে কোনো ক্ষতি করবে না, এটা নিশ্চিত। ঠিক আছে। আচ্ছা, আগে বলুন তো সত্যিটা কি? আপনারা ছেলে মেয়েকে জিন মারলো?
এটা শুনে চুপ করে রইল, আবার বলে উঠল, কি হয়েছে বলুন, আজ সত্যিটা বলুন। ঠিক আছে, সবই বলবো, কিন্তু আজ নয়, আগামীকাল সকালে। অনেক রাত হয়েছে, বলতে বলতে রাত পার হবে। ঠিক আছে, সকালে আসবো। এখন তাহলে যাচ্ছি, আর আজ রাতে নীরবের রুমে যাবেন না। কিন্তু কেন? সমস্যা হবে, তাই যাবেন না। ঠিক আছে। এই বলে চলে গেল। তখন নীরবের আব্বু আম্মু নিজেদের রুমে চলে গেল, গিয়ে শুয়ে পড়লো। তখন জিন মেয়েটি গিয়ে গভীর ঘুম পাড়িয়ে দিল, আর তখন নীরবের কাছে গিয়ে কপালে চুমু খেয়ে বলল, ক্ষমা করে দিও গো, আমি আমার ভালোবাসার জীবন বিপদে ফেলে দিয়েছিলাম। তবে চিন্তা করো না, আর কিচ্ছু হবে না। নীরব গভীর ঘুমে থাকায় শুনতে পায়নি। তখন জিন মেয়েটি নীরবের বুকে মাথা রেখে শুয়ে রইল। মাঝরাত নীরবের ঘুম ভাঙতে তাকিয়ে দেখলো সে আসছে, বুকে মাথা রেখে শুয়ে আছে। তখন নীরব চুমু দিয়ে তখন সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন জিন মেয়েটিও জেগে গেল, আর সেও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে চুমু দিতে লাগলো। নীরব তাকে শান্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আচ্ছা বাবু, এই কন্ডোম দিয়ে কি করবে? এটা দিয়ে করলে কোনো মেডিকেল প্রমাণ থাকবে না। বাবু, আমার না ভয় করছে। ব্যথা লাগবে না তো? আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ভুলে যাবে। বাবু, বড় বোন বলেছে অনেক কষ্ট হয়। আহ, এত চিন্তা কিসের? দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বলে সোহান চারুর দিকে এগিয়ে গেল। চারুর লাল বেনারসি শাড়িটা খুলে ফেলল। চারুকে দেওয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতে চারু চোখ বুঝে নিল। চারুকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে চারুর নাকের সাথে নাক লাগিয়ে দিল। চারু কিছুটা আটকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সোহান চারুর হালকা লিপস্টিকওয়ালা ঠোঁটটা আলতো করে তার ঠোঁট দিয়ে চেপে ধরে নাড়তে লাগলো। সোহান চারুকে উঁচু করে নিয়ে হোটেলের ব্যাডে ফেলে দিল। ব্যাডে উঠে সে চারুর কোমরে চুমু দিতেই চারু সোহানকে তার বুকে জড়িয়ে ধরল। সোহান মুখ তুলে চারুর ঠোঁটে আবার ঠোঁট লাগিয়ে দিল। চারুকে শক্ত করে ধরতে চারু কিছুটা ভয় পেয়ে গেল। সোহান একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে চারুর উপর শারীরিক অত্যাচার শুরু করে দিল। চারুকে তার বোন বলেছিল বাসর রাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবি না, তাই চারু সোহানকে শক্ত করে ধরে চোখের পানি ফেলছিল, কিন্তু সেদিকে সোহানের কোনো খেয়াল ছিল না। কিছুক্ষণ পর সোহান দুর্বল হয়ে চারুর বুকে নুয়ে পড়ল। চারুকে একটা চুমু দিয়ে দেখে চারুর চোখে পানি, যেটা সোহান একদম সহ্য করতে পারে না। এই তুমি কাঁদছো কেন? কই না তো, চোখে এমনিতেই জল এসেছে। সোহান বিছনা থেকে চারুকে তুলে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিল। চারুকে এভাবে প্রথম কেউ টাচ করাতে চারু কিছুটা লজ্জা পেল। দুজনেই ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর সোহান ফ্রেশ হয়ে এসে দেখে চারু আয়নার সামনে বসে চুলগুলো নাড়ছে। বেনারসি শাড়িতে ভেজা চুলে চারুকে আরো সুন্দর লাগছিল। সোহান চারুকে আয়নার সামনে কোলে উঠিয়ে ছাদের দিকে রওনা দিল। এই এই, এ কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। দুষ্টু, এত ভালোবাসা পেয়েও পেট ভরে না? না, তাই তো কোলে নিয়েছি। চারু সোহানের বুকে ঘুষি মারতে লাগলো। সোহান চারুকে নিয়ে ছাদে গিয়ে নামিয়ে দিল। চারু কিছুটা অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। চারদিকে আলোয় ভরা, আর ছাদের মাঝখানে একটা সুন্দর কেক রাখা আছে। চারু সোহানের দিকে তাকাতেই সোহান চারুকে হ্যাপি বার্থডে জানালো। ততক্ষণে মনে পড়লো আজকে তার জন্মদিন। সে সোহানকে জড়িয়ে ধরলো। সোহান চারুকে নিয়ে কেক কাটলো। দুজন দুজনকে খুশির সাথে খাইয়ে দিল কেক। হঠাৎ চারু খেয়াল করলো সোহানের চোখে জল। এই, কাঁদছো কেন? কিছু না, তোমাকে দেখে চোখে জল চলে এসেছে। জানি তো, এই বাদর ছেলে আমাকে অনেক ভালোবাসে। অনেক। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না? অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। সোহান তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। চারুকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে লাগলো। রাত প্রায় 8টা বাজে। সোহান চারুকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। রুম থেকে সবকিছু নিয়ে বাইরে এলো। আগে থেকে গাড়ি রেডি ছিল, সে চারুকে গাড়িতে বসিয়ে দিল। কি হলো সোহান, এত রাতে কোথায় যাবে? তুমি এখন বাড়িতে যাও। কেন? আমাদের তো তোমার বাসায় যাবার কথা। তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। চলো না, তুমিও সাথে আসো। না থাক, আমার একটু কাজ আছে। তুমি বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তাহলে আবার কাঁদছো কেন?
এমনি তুমি চলে যাচ্ছ, তাই কষ্ট হচ্ছে। তাহলে একসাথে যাই। না থাক, তুমি যাও। চারু গাড়ি থেকে নেমে সোহানকে জড়িয়ে ধরলো। সোহান চারুকে বলতে চাচ্ছিল, চারু আমাকে মাফ করে দিও, কিন্তু বলতে পারলো না। সে যে অপরাধ করেছে এটার ক্ষমারও অযোগ্য। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না। সোহান চারুকে গাড়িতে তুলে দিল। গাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো সোহানের পাশ থেকে। যত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল সোহান ততক্ষণ দেখেই যাচ্ছিল। গাড়িটা অদৃশ্য হবার পর সোহান তার বাড়ির দিকে হেঁটে রওনা দিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক এদের আসল কাহিনীটা। সোহান বড়লোক বাবার একমাত্র ছেলে। টাকার কারণে এলাকার বড় ভাই হিসেবে সবাই তাকে চেনে। এবার সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আর চারু হলো সাধারণ পরিবারের মেয়ে, দেখতে বেশ সুন্দর। এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারা দুজন একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করে। সোহান চারুকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, কিন্তু কখনো চারুকে বলতে পারেনি। কারণ চারু মাস্তান আর বড় লোকদের পছন্দ করতো না। সে সোহানের হাবভাব আর প্রতিদিন পিছু করাতে সব টের পেত, কিন্তু কোনোদিন সোহানকে কিছু বলেনি। কিন্তু সোহান জানতে পারে যে চারুর পরিবার চারুকে জোর করে বিয়ে দিয়েছে, তাও কাউকে না জানিয়ে। সোহান সেটা শুনে ঠিক থাকতে পারেনি। আর থাকবে বা কেমন করে? যে মেয়েটাকে এতদিন ধরে ভালোবাসে তাকে কি ছেড়ে দেওয়া যায়? তাই সে বন্ধুদের দিয়ে চারুর বরকে মারধর করে গোপনে চারুকে নিয়ে এসেছে। চারু টের পায়নি, কারণ দুজনের নামই সোহান। সে চারুকে নিয়ে হোটেলে নিয়ে এসেছে, তারপর রেপ করে, যাতে চারুর পরিবার শেষ পর্যন্ত তার সাথেই চারুকে বিয়ে দেয়। এর আগের ঘটনা সবার জানা, তাই চলুন আবার ফিরে যাই। সোহানের ড্রাইভার চারুকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। চারু গাড়ি থেকে নেমে দেখে বাড়িতে কোনো আওয়াজ নেই। চারু বাড়িতে ঢুকে পড়ল, গিয়ে দেখে তার মা বাবা কাঁদছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ চারুকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। চারুর মা চারুর কাছে যেতে, মা, তুমি নাকি অনেক অসুস্থ। কে বলেছে? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার? আমি তো আমার বরের সাথেই ছিলাম। কি? কিন্তু তোর বর তো হাসপাতালে। কি বলছো এসব? সুহান তো এতক্ষণ আমার সাথেই হোটেলে ছিল। কে? কোন সোহান? কে আবার? ওই যে আমাদের চৌধুরীর ছেলে। চারুর মা বাবা সবাই এ কথা শুনে অবাক হয়ে গেল। চারুর মা আবার কান্না শুরু করে দিল। প্রতিবেশীরা সবাই চলে যেতে লাগলো। তখনই চারুর বোন চারুকে নিয়ে ঘরে চলে গেল। এই চারু, তুই কি বলছিস? সোহান কেন তোর সাথে যাবে? কি বলছো তোমরা? আমার বর তো আমার সাথেই থাকবে। কখন তোকে সোহান নিয়ে গেছে? কখন আবার আমাকে তোমরা বাইরে গাড়িতে যখন উঠিয়ে নিলে। আচ্ছা, ও তোকে তো কিছু করেনি? বুবু, ও তো আমার। বোনকে সবকিছুই জানালো চারু। সোহান তার সাথে কি কি করেছে সব। কি? ও তোকে ভোগ করেছে? কেন? বর আবার এসব করবে কেন? এটা তো বাসর রাতে সবারই হয়। এই পাগল, ও তোর বর না, ও তোকে ব্যবহার করছে। এটা বলে চারুর বোন চারুর সামনে একটা ছবি রেখে বলল, চারু, এটাই তোর আসল বর। চারুর বোনের হাতে ছবি দেখে চারু কিছুটা চমকে গিয়ে পিছিয়ে গেল। সে কি দেখছে? এটা তো সোহান না। চারুর চোখ দিয়ে অনায়াসে জল পড়তে লাগলো। চারুর বোন চারুকে ছুতেই এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে কাপড় খুলে ওয়াশরুমের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দিল। পানি ছেড়ে দিয়ে সাবান দিয়ে নিজেকে ধোয়ার চেষ্টা করছে, কিন্তু কেন যেন সোহানের স্পর্শের কলঙ্কের দাগটা আরো গেঁথে যাচ্ছে চারুর শরীরে। ওদিকে সোহান রুমে গিয়ে এক গ্লাস জল খেতে গিয়ে গ্লাসটা পড়ে গেল, তারপর ভেঙে গেল। সে বিছানার উপর বসে মাথায় হাত দিয়ে বালিশে মাথা রাখল। তার মন তাকে সায় দিচ্ছে না। সে এভাবে চারুকে বিয়ের রাতে ধর্ষণ করে ঠিক করেনি, কিন্তু কি বা করার ছিল? সে চারুকে কখনোই ভুলতে পারে না। সে সোজা তার বাবাকে গিয়ে সব বলে দিল। তার বাবা এসব শুনে চুপ করে বসে রইল। হঠাৎ দরজায় কড়া নাড়ল। সোহান কিছুটা আন্দাজ করতে পেরে আড়ালে চলে গেল। দরজা খুলতেই দেখলো চারুর মা বাবা চোখে পানি নিয়ে হাত জোর করে তার বাবা মার সামনে বসে পড়েছে। কি হয়েছে তোমার এত রাতে এখানে? স্যার, আমার মেয়ের সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে সেটা বলো। স্যার, আমার মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে গেছে আপনার ছেলে। চারুর বাবা থেমে গেলেন, কান্নার জন্য কথাও বলতে পারছেন না।
এই ব্যাপার, আচ্ছা কখন ঘটেছে ঘটনা? চারুর বাবা সব ঘটনাই জানালেন। তারপর চৌধুরী সাহেব বললেন, শোনো চারুর বাবা, কিছু জানাজানি হওয়ার আগে তুমি বাড়িতে চলে যাও। কালকে কাজে ডেকে আমি এদের বিয়ের সব ব্যবস্থা পাকা করছি। চারুর মা বাবা এ কথা শুনে কিছুটা অবাক হলেন, তবে চৌধুরী বাড়ির বউ হবে এটা শুনে অনেক খুশি হলো। চারুর মা বাবাকে তার বাবা খুব আদরের সাথে বাড়িতে পাঠিয়ে দিলেন। সোহান আড়াল থেকে আসতে তার বাবা একটা মুচকি হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। সোহান খুশি হয়ে রুমে চলে গেল, কিন্তু তার চিন্তা হলো চারু কি তাকে মেনে নেবে? চারু যেরকম মেয়ে তাতে সে কখনই মেনে নেবে না। বিছানায় মাথা দিয়ে এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেল। অন্যদিকে চারু 1 ঘন্টা ধরে গোসল করার পর চোখে পানি নিয়ে বের হয়ে গেল। সে এখন ভাবতে পারছে না যে সে একটা নষ্টা মেয়ে। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল চারুর। সে ভাবতে পারেনি সোহান এভাবে তাকে ধোকা দেবে। সে তো সোহানকে অনেক ভালোবাসতো, তাহলে সে এটা করলো কিভাবে? চারু ঘরের এক কোণে বসে নিজেকে ঢেকে চুপ মেরে বসে আছে, তারপর চোখের জল ফেলছে। না খেয়ে সারা রাত কাটিয়ে দিল। চারুর মা বাবা বাসায় ফিরে আসলো, তাদের মুখে রয়েছে হাসির রেখা। চারুর মা তখন চারুর রুমের দিকে এগোলো চারুকে খবরটা জানাতে। চারু ভুল করে দরজাটা লক করতে ভুলে গিয়েছে, আর তখনই চারুর মা রুমে ঢুকে একটা চিৎকার দিল। চিৎকার শুনে তার বাবা মা বোন দৌড়ে চলে আসলো। তারাও এসে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে চারুর বাবা বিছানায় উঠে চারুকে নামিয়ে একটা সজোরে থাপ্পড় মারলো। চারু থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়লো। সবাই চারুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আসলে চারু ভুল করে দরজা লক না করে গলায় দড়ি দেবার সিদ্ধান্ত নিয়েছে, আর সে যখন ওড়না পিছিয়ে গলার ভেতর নেয় তখনই তার মা চলে আসার। তারপর ঘটনা তো সব কিছুই আপনারা জানেন। রাত প্রায় 4টা বাজে। চারুর মা বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। চারু তার মায়ের কোলে শুয়ে রয়েছে। মা, মা, হ্যাঁ বল। মা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছিলে? আজ যদি আমি না থাকতাম তাহলে তোমাদের মান সম্মানটা যেত না। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমার জন্য আর তোমরা কারো কাছে মুখ দেখাতে পারবে না। আমি কি ক্ষতি করেছিলাম? এখন আমার কি হবে? সবাই তো আমাকে নষ্টা বলবে, কেউ আমাকে আর চাইবে না। হ্যাঁ, আছে একজন যে তোকে এখনো চায়। আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ? যার জন্য এত কিছু, সেই তোকে বিয়ে করবে। মায়ের কথা শুনে চারু তার মায়ের কোল থেকে উঠে পড়লো। ওই বদমাইশ আবার কি করবে? মদ গাঁজা খেয়েই বেড়ায় আর মেয়েদের সাথে এমন করে। না মা, তুই ভুল বুঝছিস। সোহান খারাপ হতে পারে, কিন্তু ওর চোখে আমি তোর ভালোবাসাটা দেখেছি। মা, তুমি আর ওই কুত্তার বাচ্চার কথা আমার সামনে বলবে না। কিন্তু ওর সাথেই যে তোকে সারা জীবন কাটাতে হবে। কি বলছো মা? তা কখনোই হবে না। হবে, কারণ 2 দিন পরেই তোর আর সোহানের বিয়ের তারিখ ঠিক হয়েছে। কিন্তু মা, ওই বদমাইশ আমাকে মেনে নেবে না। মেনে নিয়েছে, আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আমি কোনোদিনও ওকে মেনে নেব না, মরার আগ পর্যন্ত না। দেখ মা, এমন করিস না। চৌধুরীর ছেলে এমন কাজ নেই যেটা পারে না। আর তাছাড়া তুই চৌধুরী বাড়ির বউ হবি, এটাই বড় কথা। জানিস কত বড় লোকের মেয়ে ওই বাড়ির বউ হতে চায়? যাই হোক, আমি ওকে মেনে নিব না। ঠিক আছে, সেটা বিয়ের পরেই ভাবিস। আর শোন, কাল থেকে কলেজে যাস। চারু এমন কথা শুনে অবাক হলো। তার মা এসব কি বলছে? বাইরে বের হলে সবাই তাকে কি বলবে? তাকে দেখে তো সবাই হাসবে, থুথু ফেলবে। তবে চারুর মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। সে সোহানকে উচিত শিক্ষা দিবেই দেবে। হঠাৎ ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখে তার বিএফ এর ফোন। চারু ভেবে নিয়েছে হয়তো এখন তার সাথে বিএফ ব্রেকআপ করে নেবে, তাই সে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে দিল। সারা রাত ওভাবেই কাটিয়ে দিল। সকালবেলা সবই ঠিক রয়েছে, শুধু চারু বাদে। চারু ফ্রেশ হয়ে ছাদে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। ছাদ থেকে সোহানের রুমটা একদম সুন্দর করে দেখা যায়, কারণ সোহানের রুমটা এমনভাবে রয়েছে যেটা চারুর ছাদ থেকে সুন্দরভাবে দেখা যায়। সে মুখে হাজারো খারাপ ভাব নিয়ে অনিচ্ছা সত্ত্বেও সোহানের রুমে ভালোভাবে তাকালো। সে দেখে যে সোহান কি যেন একটা করছে আর চারদিকে বারবার তাকাচ্ছে। চারু ভাবলো হয়তো সোহান কোনো মেয়েকে লুকানোর চেষ্টা করছে, তাই চারু আরো ক্ষেপে গেল
আর চোখ ওখান থেকে নামিয়ে নিল। নিচে তাকাতে বেশ অবাক হয়ে যায়, দেখে তার বাবা ওইসব প্রতিবেশীদের সাথে আড্ডা দিচ্ছে। সে কিছু বুঝতে না পেরে রুমে এসে দেখে তার বোন তাকে খাবারের জন্য ডাকছে আর তার মা তাকে কলেজ যাবার জন্য রেডি হতে বলছে। চারু অবাক হলো তাদের চোখে মুখে কোনো চিন্তার ভাব না দেখে। চারুকে তার মা খাইয়ে দিয়ে চুপচাপ রুমে পাঠিয়ে দিল। কলেজের সময় হয়ে যাচ্ছে, চারু যাবে কিনা যাবে সেটাই ভাবছে। একদিকে তার বাসা থেকে চাপ দিচ্ছে, অন্যদিকে লোক লজ্জার ভয়ে সে বেরোতে পারছে না। অবশেষে চারুকে দেখা যাচ্ছে রাস্তায় নামতে। হ্যাঁ, চারু শেষমেশ কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আজকে আর সে অন্য কিছু পরেনি। একটা রেশমি কালারের বোরকা আর মাথায় স্পার্ক বেঁধে মুখটা খোলা রেখে রওনা দিয়েছে। পথে চোখ নিচু করে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে। সে ভাবছিল হয়তো সবাই তাকে দেখে হাসবে, তাই আর চোখে তাকালো। কিন্তু চারু বেশ অবাক হলো, কারণ কেউ তার দিকে তাকিয়ে নেই। সবাই যার যার কাজে ব্যস্ত রয়েছে। ভাবতে ভাবতে হঠাৎ তাকে পেছন থেকে কে যেন ধাক্কা দিল। চারু ভয় পেয়ে বলল, প্লিজ আমাকে কিছু করবেন না। কি রে চারু, আজকে এমন করছিস কেন? মেয়েলি কণ্ঠ শুনে চারু তাকিয়ে দেখে তার বান্ধবী নীলা। ও নীলা, তুই? হ্যাঁ, তো আসার পথে আমাকে ডাকলি না কেন? মনে ছিল না। চারু, একটা কথা বলবো? কি কি? হ্যাঁ বল। শুনলাম কাল রাতে নাকি তোর স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর সে নাকি মাস্তান ছিল। ভাগ্য ভালো যে তোর সাথে বিয়েটা হয়নি। চারু নীলার মুখে এমন কথা শুনে নীলার দিকে তাকিয়ে থাকলো। তার মানে রাতের ঘটনাটা কেউ জানে না। চারু তখন হাফ ছেড়ে বাঁচল। সে কলেজ করে বাড়িতে চলে এলো। সে একটু শান্তি পেল যে কেউ কিচ্ছু জানে না, আর জানলেও মুখ খুলবে না, কারণ চৌধুরীর ছেলের বিরুদ্ধে গেলেই বিপদ। যেতে যেতে 2 দিন কেটে গেল। আজ সেই লাল শাড়ি পরেই চারু বসে আছে স্টেজে। আর গাড়ি থেকে নামলো সেই পাঞ্জাবি পরে সোহান। সোহান আজ ভীষণ খুশি, কারণ সে তার চারুকে ফিরে পেয়েছে। সে চারুর পাশে গিয়ে বসলো, যেটা দেখে চারুর আগে ফুসফুস করতে লাগলো। সোহান বসে হাতটা বাড়াতে হঠাৎ চোখ বুঝে নিল। হাতটা শক্ত করে ধরলো আর হাত দিয়ে আস্তে করে রক্ত বের হতে লাগলো। চারু তখন সুইটা সরিয়ে নিল। সোহান সেটা বুঝতে পেরেও হাসি মুখে মেনে নিল। ধীরে ধীরে সবকিছু মিটে গেল। চারুকে নিয়ে সোহান রওনা দিল। যাওয়ার পথে সোহান চারুর সাথে কথা বলতেই সোহান মাথা নিচু করে নিল। তবে এত বাজে ব্যবহারে সোহানের রাগ হয়ে গেল। চারু বাসর রাতে বিছানায় বসে তার বিএফের সাথে কথা বলছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে সোহান হাতে একটা বোতল, যেটা দেখে চারু ভয় পেয়ে যায়। সোহান দরজাটা আটকে দিয়ে চারুর কাছে গিয়ে চারুকে বিছানায় ফেলে দিল। লাল শাড়িটা টান দিয়ে খুলে ফেলল। মদের বোতলটা চারুর মাথার কাছে রেখে দিল। চারু জানতো এখন তার সাথে কি হতে চলেছে, তাই সে ভয় পেয়ে যায়। সোহান পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দেয়। চারুকে টেনে বিছানায় গিয়ে কোমরে জোরে কামড় দেয়। কষ্ট সহ্য করতে না পেরে চারু চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ আওয়াজ শুনতে পেল না, কারণ সোহানের রুমের কোনো আওয়াজ বাইরে বের হয় না। চারুর মুখের কাছে গিয়ে চুলের মুঠি ধরে আবার বিছানায় বসিয়ে দেয়। এই তোর এত দেমাগ কেন? ওই সেমনি কথা কস না কেন? চারু চুপ করে আছে। সোহান আরো রেগে যায়, গিয়ে কষে একটা থাপ্পড় মারল। চারু কষ্ট সহ্য করতে না পেরে রাগের মাথায় বলে ফেলল, তোর মতো কুত্তার বাচ্চার সাথে কথা বলার চেয়ে মরে যাওয়া ভালো। তুই তো একটা শুয়োর। সোহানের মাথায় আগুন ধরে যায়। চারুকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। মদের বোতল খুলে মদ খেয়ে নেয়। চারু ব্যথায় নড়তে পারছিল না। সোহান চারুর বুকে মদ ঢেলে দেয়। কোমর চেপে ধরে মদ চুষতে থাকে। চারুর কোমল ঠোঁটটা কামড়ে ধরল সোহান। চারুর ছোটার চেষ্টা করতে লাগলো। সোহান তখন মদের বোতল দিয়ে চারুর কোমরে জোরে কয়েকটা বাড়ি মারল। চারু মার খেয়ে চুপ করে কাঁদতে লাগলো। ব্যথায় নড়তে পারছিল না, শুধু মনে মনে বাঁচাও বাঁচাও বলছিল। সোহান চারুর পিঠের নিচে হাত দিয়ে টেনে চেপে ধরে তার বুকের ভেতর। চারু আবার চিৎকার দিয়ে উঠল। সোহান চারুর উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। চারুর নড়ার শক্তি পর্যন্ত ছিল না। কষ্টে প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। তবুও সোহান ক্ষুধা মিটিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সোহান ওভাবেই চারুর উপর ঘুমিয়ে পড়ল। চারু ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দেয়। চোখ দিয়ে ঝরছে অজরে পানি।
চাকু দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইলো, কিন্তু তার ওঠার শক্তি পর্যন্ত ছিল না। ব্যথায় কুকরাতে কুকরাতে কখন যেন ঘুমিয়ে পড়ল সে। সকালবেলা চারুর ঘুম ভেঙে যায়। তাকে দেখে পাশে সোহান নেই, আর তার গায়ের শাড়ি। কিন্তু তার পরনের শাড়ি এলো কিভাবে? সে তো সারা রাত ড্রেসিং ছিল। এইভাবে সে বিছনা থেকে উঠে পড়লো। তাকে দেখে ফ্রেশ হবার জন্য তার সব কিছু রেডি আছে। হঠাৎ গায়ে হাত দিয়ে দেখে তার শরীরে এক ফোঁটা ব্যথাও নেই। অবাক হয়ে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি কিভাবে তার ব্যথা উদাও হয়ে গেল। চারু ফ্রেশ হয়ে নিয়ে সোহানের রুমটা দেখতে লাগলো। রুমটা দেখে অনেকটা অবাক হলো। রুমের ভেতরে রয়েছে সুন্দর জিনিসপত্র আর রয়েছে কিছু সামগ্রী, যেটা দেখে বেশ ভালোই লাগলো। তবে তার রাতের ঘটনাটা বেশ মনে আছে। একদিকে প্রচন্ড রেগে আছে, আরেকদিকে ভয়ও পেয়ে আছে। না জানি আবার কি করে সোহান। তবে যাই হোক, যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে তাই আজ থেকে সোহানকে মেনে নিতেই হবে। তবে তার মতলব আলাদা। সে সোহানকে শেষ করে দিতে চাইল। ঘুরতে ঘুরতে একটা সিক্রেট দরজা দেখতে পেল। ধীরে ধীরে সে সেদিকে এগোতে লাগলো। দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখে রুমটা বেশ বড় আর ইলেকট্রনিক্স জিনিসে ভরপুর। অনেকগুলো কম্পিউটার রয়েছে একটা টেবিলের উপর। ওখানে গিয়ে দেখে কিছু প্রশ্ন রয়েছে। সেটা হাতে নিয়ে দেখে তাদের যে কলেজে পরীক্ষা হয়েছে সেটার প্রশ্নপত্র। চারু তখন টের পেল সোহান কিভাবে সবসময় ছাত্রছাত্রীদের ভেতর টপ থাকতো। আর একটু এগোতে দেখে সোহান একটা চেয়ারে বসে কি যেন করছে। হঠাৎ তার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল, আর চারু দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো। তার সাথে প্রশ্নপত্র নিয়ে এলো। চারু ভেবেছিল সোহান কিছুই টের পায়নি। রুমে গিয়ে বিছানায় বসতে সোহানের বোন ছোঁয়া এলো। হাই ভাবি, কেমন কাটলো বাসর রাত? চারু মনে মনে বলল, তোর ভাই তো বদমাইশ, আর সাথে তোদের পরিবার। তোদেরকে দেখতেই ইচ্ছে করছে না, সামনে থেকে সর। হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আচ্ছা ভাবি, আমাকে একটু বলবে? না, অন্য একদিন বলবো, এখন থাক। ঠিক আছে, চলো, সবাই খাবার জন্য ওয়েট করছে, তাই তোমাকে নিতে এলাম। সোহান যাবে না? ওর সময় হলে চলে যাবে, তুমি চিন্তা করো না। ছোঁয়া চারুকে নিয়ে নিচে চলে গেল খাবার টেবিলে। চারু গিয়ে বেশ অবাক হলো। তাকিয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে, আর এই পরিবারে অনেক মানুষ। সোহানের মা আসতেই চারু গিয়ে সালাম করলো। তার মা চারুকে নিয়ে আদর করে বসিয়ে দিল। চারু এদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। ছোঁয়ার এভাবে চুপ করে কেন? ভাবি, এটা আমাদের পরিবারের আইন, বাবার আদেশ কেউ অমান্য করে না। ও, তাহলে খাবার পরিবেশন করবে কখন? চারু দেখতে পেল কয়েকজন কাজের লোক এসে খাবার পরিবেশন করছে, তবে তাদের দেখে কেউ বলতে পারবে না যে তারা কাজের লোক। হঠাৎ চারু দেখলো সোহান আসছে, কিন্তু তারা তো উপর তলায় ছিল। তাহলে কিভাবে সে নিচতলা দিয়ে এলো? সোহান গিয়ে চারুর পাশে বসলো। চারু কিছুটা ভয় পেয়ে গেল। একটু নড়ে চড়ে উঠতেই সোহান তার কাছে গিয়ে বলল, এভাবে রুমে ঢুকে প্রশ্ন চুরি করাটা একদম অন্যায় কাজ। চারু চমকে গিয়ে ভাবলো সোহান কিভাবে টের পেল এই কাজটা। চুপ করে মাথা নিচু করে খাওয়া শেষ করলো চারু। রুমে গিয়ে, এই যে তখন আমার পায়ে চিমটা কাটলেন কেন? মন চাইলো তাই। আপনার যা ইচ্ছা তাই করবেন। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেটা ভাবার কি আছে? তোমাকে ভালো লাগে তাই বিয়ে করেছি। দেখেন, ভালো হবে না বলছি। এখন থেকে আমাকে আমার মতো থাকতে দিন। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। আপনার মতো খারাপ ছেলের সাথে সংসার করতে পারবো না। রাতে আমাকে যেভাবে মেরেছেন সেটা একদম অন্যায়। কি কই, গায়ে ব্যথা আছে কি? না মানে, বিনা অপরাধে আমাকে দোষ দিবেন না। যাই হোক, আমি আপনাকে কখনোই মেনে নেব না। সোহান চারুর কাছে এগোতে লাগলো। চারু ভয় পেয়ে পিছুতে থাকলো। ভাবলো এবার কি মারধর শুরু করবে আবার। তোমার পিছনে চশমাটা একটু দেবে? চারু ভয় পেয়ে পেছন থেকে চশমাটা দিয়ে দেয়। সোহান সেটা নিয়ে যাবার আগে চারুকে একটা ছোট্ট চুমু দিয়ে যায়। সোহান রুম থেকে চলে যাবার পর চারু বিছানায় বসে পড়লো। তার মাথায় এখন কিছুই ঢুকছে না। কিভাবে রাতের ব্যথাটা উধাও হলো কেমনে? আর সোহানা তো ভালো হলো কিভাবে? সে তো নেশা করে, আর সেটা আমি নিজেই দেখেছি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার বিএফকে ফোন দিল। এই, তোমাকে এত ফোন দিলাম, তুমি ধরলে না কেন? অভি, আমার বিয়ে হয়ে গিয়েছে। কিভাবে হলো? আর কার সাথে? জোর করে বিয়ে করেছে চৌধুরীর ছেলে। কি, চৌধুরীর ছেলে? তাহলে এখন কি হবে? যাই হোক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অভি। আমি তোমার হতে চাই। কিন্তু সোহানকে তো কিছু করতে পারবো না। যেভাবেই হোক তুমি কিছু একটা করো। আমি আর কি করবো বলো?
সোহান তোমাকে না ছেড়ে দিলে কখনোই তোমাকে ফেরত পাবো না আমি। তাহলে এখন কি করব? আচ্ছা শোনো, তাহলে তুমি সোহানকে অপমান করো সবার সামনে, আর এত পরিমাণ খারাপ ব্যবহার করো যাতে সে তোমাকে ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, আমি এটাই করব। চারু অভির সাথে কথা বলে রেডি হতে গেল, কারণ আজ তাকে নিজের বাড়িতে যেতে হবে। চারু সুন্দর করে সেজে নিল। তার মনে রয়েছে সোহানকে অপমান করা, কিন্তু তার ভয় যদি সোহান কিছু করে ফেলে। সে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে। যদিও বাসা কাছেই, তবুও গাড়িতে রওনা দিল। গাড়ির ভেতরে সোহান আর চারু পাশাপাশি বসে রয়েছে। তাদের মাঝে 1 হাত দূরত্ব। দুজনের মুখে কোনো কথা নেই। চারু ভাবছে কিভাবে সোহানকে অপমান করা যায়, আর সোহান ভাবছে রাতে মেয়েটাকে এত কষ্ট দেওয়া ঠিক হয়নি। জড়তা ভেঙে সোহান বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? চারু এদিক সেদিক তাকিয়ে, আমাকে বলছেন? গাড়িতে তো আর কাউকে দেখতে পারছি না। আমার ইচ্ছা হয়েছে তাই চুপ করে আছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। আমার বউ আর আমার সাথে কথা বলবে না, এটা হয় নাকি? দেখুন, আপনাকে আমি আমার স্বামী হিসেবে মানি না। বললেই হলো। হ্যাঁ, আমি আপনার বউ না। খবরদার আর আমাকে বউ বলবেন না। ও, রাতের ব্যবহারের জন্য সরি। আসলে একটু রেগে গিয়েছিলাম, তাই মাথা ঠিক ছিল না। কোনো কথা বলবেন না, চুপচাপ আমাকে নামিয়ে দিবেন। ও, এভাবে বলছো কেন? একটা প্রশ্ন করব? না, একদম না। হইছেরি, কথা বলতে অসুবিধা কি? না মানে বলুন। কাউকে ভালোবাসতে? না, কাউকে ভালোবাসি না। তাহলে এভাবে আচরণ করো কেন? আমাকে ভালোবাসবে? জীবনেও না। আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। তাহলে রাজি হয়ে যাক। কিসের? তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে। ঠিক আছে, তবে যদি না বাসি তাহলে আমাকে কিন্তু ছেড়ে দেবেন। কথাটা শুনে সোহান কিছুটা অবাক হলো। ঠিক আছে। ইতিমধ্যে গাড়ি চারুর বাড়ির সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতেই, এই যে ম্যাডাম, এটা ধরুন। এটাই কি? কিছু না, এটা নিয়ে যান। চারু মনে মনে বলল, হারামজাদা, তুই টানতে পারিস না, আমাকে দিয়ে কষ্ট করাইলি। অনিচ্ছা সত্ত্বেও চারু ব্যাগটা নিয়ে দুজনেই বাড়ির ভেতরে গেল। কলিং বেল চাপতেই চারুর বোন এসে দরজা খুলে দিল। সোহান যাবার জন্য পা বাড়াতে একটা ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে চারু ভেতরে চলে গেল। চারুর এমন ব্যবহারে শুধু সোহান নয়, বরং চারুর বোন অবাক হয়ে গেল। তবে সোহান অনেকটা কষ্ট পেল, আর যেটা চারু চেয়েছিল সেটাই হলো। চারুর মা বাবা আসতেই সোহান তাদেরকে সালাম করলো। চারুর মা বাবা সোহানকে অতি আদরের সাথে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। যদিও সোহান তাদের সাথে কথা বলতে লজ্জাবোধ করছিল, তবুও কথা বলল। সবার সাথে কথা বলে সোহান কিছু মুখে দিল না। চারুর রুমটার দিকে এগিয়ে গেল। সোহান রুমটা খুলতেই উপর থেকে একটা টপ তার মাথায় পড়ল। সোহান কিছুটা ব্যথা পেয়ে চারুর বিছানার উপর বসে পড়ল। এই কি করছেন? আমার বিছানার উপর একদম বসবেন না। ওহ, দেখতে পারছো না মাথার উপর কি যেন পড়েছে? না দেখে কাজ করলে তো হবেই। এই নিন, চেয়ারে বসুন, তবুও বিছানায় নয়। অনেকটা লেগেছে, একটু দেখো না। আমার টাইম নেই, পারলে নিজে দেখে নিন। সোহান টের পেল এটা চারুর কাজ। তাদের বাড়িতে এনে অপমান করানোই তার ইচ্ছে। সোহান কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাথায় একটু বেশি লেগেছিল, তাই ওখানে বসে থাকতে পারছিল না। কষ্টটা সহ্য করে চারুকে হাসি মুখে, ও, এটা তেমন ব্যথা ছিল না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যান যান, আমাকে বিরক্ত করবেন না তো। সোহান চোখের আড়ালের জলটা আড়ালে মুছে চুপি সারে সেখান থেকে বেরিয়ে পড়ল। কাউকে না জানিয়ে গাড়িতে উঠে পড়ল। তবে যাবার সময় চারুর বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বোন খেয়াল করেছিল সোহান মাথায় হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। সোহান গাড়িতে উঠে ভাবলো হয়তো চারু অবশ্যই তাকে বাই বলতে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ আসলো না। তাই সোহান বাড়ির দিকে একবার তাকিয়ে গাড়ি ছেড়ে দিল। ওদিকে চারু খুশিতে ফেটেই যাচ্ছে, কারণ সে সোহানকে কষ্ট দিতে পেরেছে। তবে টপটা একটু বেশি ভারী ছিল, তাই চারু ভাবলো হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে। তবে সোহান কষ্টটা সহ্য করে নেওয়ায় চারু কিছু বুঝলো না। সোহানের মাথাটা অনেক জ্বলছে, অনেক রাগ হচ্ছিল, তবুও নিজের রাগটা কন্ট্রোল করে মাথায় হাত দিল। হাতটা সামনে নিয়ে দেখে মাথার কিছুটা কেটে গিয়েছে, তাই তার হাতে রক্ত লেগে গেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ডাক্তারকে ফোন না করেই সে তার কাজে চলে গেল। কিন্তু সোহান বুঝতেই পারল না এটার জন্য তার কি হতে পারে।
ওদিকে ঝাড়ু খুশি মনে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে হঠাৎ আয়নাতে ওই ব্যাগটা দেখতে পেল। তাই উঠে গিয়ে সে ব্যাগটা নিয়ে বিছানার উপর বসলো। ভাবলো কি আছে এটাতে এমন যে আমাকে দিয়ে এটা আনালো। ব্যাগটা খুলে কিছুটা অবাক হলো। ব্যাগের ভেতর একটা রেশমি কালারের দামি শাড়ি, যেটা চারুর সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু সোহান টের পেল কিভাবে যে এই কালার তার পছন্দের। শাড়িটা ব্যাগ থেকে বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। একপাশে তাকিয়ে দেখে একটা কাগজ। কাগজটায় হাত বুলিয়ে দেখে এই শাড়িটার মূল্য 12,000 টাকা। এত দামি শাড়ি দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, বাহ, আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল আর আমি তাকে এভাবে তাড়িয়ে দিলাম। যাই হোক, স্বামী হিসেবে খারাপ না, তবে আমিও আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। চারু গিফটটা রেখে তার মায়ের কাছে চলে গেল। সোহান তার কাজের জন্য অফিসে গিয়ে নিজের ক্যাবিনে বসে পড়ল। মাথাটা চিনচিন করায় কাজে মন বসাতে পারছিল না। সিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা ছাদে বসে চারু তার বয়ফ্রেন্ডকে ফোন করলো। কেমন আছো বাবু? ভালো নেই। কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে একা একা ভালো লাগছে না। আমারও তোমাকে ছাড়া একটু মন টানছে না। তুমি এখন কোথায় আছো? সকালে বাসাতে এসেছি। তুমি বাড়িতে এসেছো? চলো না আমরা একটু দেখা করি। এখন কিভাবে দেখা করব? কালকে দেখা করব। না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি সন্ধ্যায় আমাদের প্রিয় হোটেলে দেখা করো। সত্যি তুমি আসছো? হ্যাঁ গো, রাতে আমরা একসাথে ডিনার করব। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু। চারু খুশি হয়ে ফোনটা রেখে দিল। আজ তাকে দেখে সবচেয়ে খুশি খুশি লাগছে। ওদিকে সোহান ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গেছে। তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে মার্কেটে এসে কিছু গোলাপ ফুল নিয়ে বাসায় পৌঁছে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিতেই আবিরের ফোন আসলো। তারা নাকি আজকে হোটেলে খাবার খাবে, সব বন্ধুরা একসাথে। তাই তাকে সেখানে সবচেয়ে আগে উপস্থিত থাকতে হবে। রাতে ডিনার করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রস্তুত থাকলো। সন্ধ্যায় সোহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে চারুও ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে পড়ল। সোহানের প্রিয় কালারের শার্ট পরে সুন্দর করে রেডি হয়ে নিল। ওদিকে চারু অনেকগুলো শাড়ি দেখেও পছন্দ না হয়ে সোহানের দেওয়া রেশমি শাড়িটাই পরল। সোহান রেডি হয়ে আয়নার সামনে থেকে বেরিয়ে পড়ল। তার ইচ্ছা ছিল চারুকে নিয়ে যাওয়ার, কিন্তু চারু না থাকায় সে নিজেই বেরিয়ে পড়ল। এদিকে চারু শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। আজ শাড়ি পরে চারুকে একদম পরীর মতোই লাগছিল, যেটা দেখে চারু নিজেই অবাক হয়ে গেল। সে বাড়িতে বলল সে তার বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। চারু তার বিএফকে ফোন দিতে সে বলল, প্রায় পৌঁছে গেছি, তুমিও বেরিয়ে পড়ো। সোহান গাড়ি নিয়ে রওনা দিল। দুজনের উদ্দেশ্য শহরের সেরা হোটেলে ডিনার করা, কিন্তু কেউ জানতো না তারা একই জায়গায় রাতে ডিনার করতে যাচ্ছে। চারু একটা রিক্সা ধরে হোটেলের দিকে রওনা দিল। সোহান ও তার বন্ধুরা হোটেলে গিয়ে মজা করে রাত 8টার সময় হোটেল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। ওদিকে চারুর বিএফ হোটেলে পৌঁছে সোহানকে দেখে একটা টেবিলে বসে রইল। ইতিমধ্যে চারু হোটেলের সামনে এসে রিক্সা থেকে নেমে হোটেলের দিকে রওনা দিল। দুজনেই দুজনের বিপরীত মুখে রওনা হলো। একদম কাছ থেকে দুজন দু দরজা দিয়ে বের হলো, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। সোহানের মনের ভেতরটা কেমন যেন করছিল, কিন্তু পরক্ষণে ভাবলো এত রাতে চারু এখানে আসতে যাবে কেন। সোহান ও তার বন্ধুরা চলে যেতেই চারু ভেতরে চলে গেল। হোটেলে ঢুকতেই একটা নিস্তব্ধতা অনুভব করলো চারু। সবাই যেন খাওয়া বাদ দিয়ে তাকিয়ে দেখছিল। চারু তাকিয়ে দেখে অভি এক সাইডে বসে আছে। অভি চারুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সেও যেন আজকে চারুকে প্রথম দেখছে। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। চারু গিয়ে অভির পাশে বসলো। ওদিকে সোহান বাসায় এসে ক্লান্ত ছিল, তাই বিছানায় ঢলে পড়ল। ওয়েটার এসে তাদের অর্ডার নিয়ে যেতেই, কেমন আছো চারু? তোমাকে দেখে এখন একদম ভালো আছি। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে কাছে টেনে নেই। আমিও তোমাকে চাই, তাই আজকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, কি করা যায় বলো তো? চারু, আমরা সোহানকে মেরে ফেলি। কি, তোমার মাথা খারাপ নাকি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
কিন্তু সোহানকে তুমি কিভাবে মারবে? খাবারে বিষ মিশিয়ে। চারু কথাটা শুনে কিছুটা অবাক হলো, তবে কিছুটা খুশিও হলো। তারা ফাইনাল যে তারা সোহানকে মেরে ফেলবে। অভি খাওয়া শেষে চারুর কাছে এগিয়ে গেল, কাছে গিয়ে হাতটা ধরে কাছে টেনে নিল। ওদিকে সোহানের ঘুম আসছে না, এই একদিনেই কেমন যেন হয়ে গেছে। চারুকে ছাড়া তার ঘুম আসছে না। মোবাইল নিয়ে চারুকে ফোন দিল, কিন্তু বারবার ফোন দিলেও ফোন ধরছে না সে। সোহান বিছানায় গড়াগড়ি দিতে লাগলো, কেন যেন তার অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে বারবার ফোন দেখেও চারু রিসিভ করলো না। অভি তার ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরল। বেইমান মেয়ের মতো সে তার স্বামীকে রেখে বিএফের বুকে মাথা দিয়ে চোখ বুজে কিছুক্ষণ ঘুমালো, যেটা তার আসলে সুহানের সাথে করা উচিত ছিল। চারু অভির বুকে মাথা রেখে অভিকে মিথ্যে বলল যে সুহান তাকে এখনো স্পর্শ করেনি। অনেকক্ষণ যাবার পর একটু রাত হতেই তারা হোটেল থেকে বের হয়ে আসলো। অভি চারুকে ইশারা করলো কিছু একটার। পরক্ষণে চারু বুঝতে পেরে রাজি হলো না। অভি অনেকবার বলল, কিন্তু চারু বলল আগে আমাদের বিয়ে, তারপর সব কিছু। চারু এটা বলে রওনা দিল বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে দেখে শাড়ির ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে বাইরে ফেলতে গিয়ে দেখে ব্যাগটা এখনো ভারী ভারী লাগছে, তাই ব্যাগের হাত দিতেই দেখে একটা ছোট্ট বাক্স রয়েছে। সেটা বের করে খুলতে আরো অবাক হয়ে গেল। ভেতরে রয়েছে একটা গোল্ডের চেন, যেটা দেখতে একদম চমৎকার। রেশমি শাড়ি আর সেই চেনটা তার গলায় অনেক মানাবে। চারু বুঝতে পারলো না সোহান তাকে এটা কেন গিফট করেছে, তাই সেটা রেখে বিছানায় ঘুমানোর জন্য মাথা রেখে মোবাইল অন করে দেখে 10 বার সোহানের ফোন এসেছে। তবুও চারু কোনো ফোন না দিয়ে ঘুমিয়ে পড়লো, আর সোহান চারুর ফোনের আশায় সারা রাত জেগে রইল। তবে সোহান কিছু হলেও রেগে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল চারু, কারণ আজ তাকে আবার ফিরে যেতে হবে। সে চাইতো না সোহানের কাছে যেতে, কিন্তু তাকে যেতেই হবে। চারু ফ্রেশ হয়ে নিয়ে তার বোনের সাথে বসে গল্প করতে লাগলো। অন্যদিকে সোহান বিছনা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সকালের খাবার খেয়ে সে বেরিয়ে পড়ল। চারুদের বাসায় পৌঁছে মা বাবাকে সালাম দিয়ে সে চারুর রুমে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। কে? ছাড়ুন বলছি। সোহান এক চোখ খুলে তাকিয়ে দেখে যে সে চারুর কোমরে হাত রেখেছে, কিন্তু কোমর ফাঁকা, তার মানে সে চেঞ্জ হচ্ছিল। ও সরি, আসলে দেখিনি তো। পাগল নাকি? এভাবে কেউ জড়িয়ে ধরে? রাতে ফোন ধরছিলে না, তাই সহ্য হচ্ছিল না। আপনি কে যে ফোন ধরতে হবে? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চেঞ্জ হব, তাড়াতাড়ি বের হন। সোহান রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। কিছুক্ষণ পর চারু ছাদে চলে এলো, গিয়ে দেখে সোহান কেমন করে জন্য তাকিয়ে রয়েছে অন্যদিকে। চারু সোহানের পাশে গিয়ে, আপনাকে বলেছি আমাকে যখন তখন ধরবেন না, তারপরও কেন বারবার সেটাই করেন? চারু, তুমি এমন কেন? আমাকে কেন এড়িয়ে যাও? কারণ আমি আপনাকে ভালোবাসি না, আর আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত? 3 মাস পরে আমাদের সব বন্ধন শেষ। কিভাবে? 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, তখন আমাদের আর কোনো পরিচয় থাকবে না। চারুর এমন কথা শুনে সোহান কিছুটা অবাক হয়ে গেল। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কি রকম? আপনি যদি এই 3 মাসের ভেতর আমার ভালোবাসাটা জিতিয়ে নিতে পারেন, তাহলে আমি আপনাকে মেনে নেব। হঠাৎ এই কথাটা শুনে সোহানের মুখটা খুশিতে ভরে গেল। সেটা তো বাজিতে বলে দিয়েছি। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাববো, আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন তাহলে সারা জীবন স্বামী হিসেবে মেনে নেব। এটা বলেই চারু ছাদ থেকে নেমে চলে গেল। সোহান উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজকেও গাড়িতে কোনো কথার আওয়াজ নেই, কিন্তু পরক্ষণে চারুর মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর। যেমন? শাড়িটা আর ওই চেনটা কিন্তু আমাকে অনেক মানিয়েছে। ও, নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। হ্যাঁ, তবে এভাবে আমার মন পাবেন না। সেটার টাইম এখনো আছে। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। চারু কিছুটা ভাবলো, তারপর হঠাৎ বলে উঠল, ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবেন না। সোহান আর চারু সারাদিন ঘুরলো। বিকালবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। সোহান অনেক চেষ্টা করছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি, তাই মন খারাপ করে হাঁটতে লাগলো। মন খারাপ আপনার? না। আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ। কেন জানতে পারি? এই যে আশেপাশে সবাইকে দেখে হিংসা হচ্ছে। কেন, তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না সবাই কত কি করছে, আর আমি হেঁটেই যাচ্ছি, তাও আবার 1 হাত ব্যবধান নিয়ে। এই জন্য তো আপনার সাথে কোথাও যেতে মন চায় না।
শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইবো না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আমার থেকে চাওয়া যাবে না। ও দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসলো। সোহান এসে কিছুক্ষণের জন্য উদাও হয়ে গেল। চারু রুমটা সুন্দর করে সাজিয়ে নিল। সোহানের বোনের সাথে আড্ডা দিয়ে রাতে ডিনার করার সময় সোহানকে দেখতে পেল। দুজনে একসাথে ডিনার করে রুমে চলে এলো। সোহান রুমে গিয়ে দেখে বিছানায় একটা বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে সোফা। কেন আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকবো। এটা হতেই পারে না। পারলে তুমি গিয়ে সোফায় ঘুমাও। কোন গল্পে দেখেছেন যে মেয়েদের সোফায় ঘুমাতে দেয়? ছেলেরা নিজেই ঘুমায়। দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না। পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দিব না, আপনার উপর কোনো বিশ্বাস নেই। মেয়ে বলে কি যা ইচ্ছা তাই করবে? ঠিক আছে দাঁড়াও, ফ্রিজ থেকে একটা মদের বোতল আনি। এই দাঁড়ান। কি কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন, কিন্তু ওইটা খাবেন না। শালার বউ এত ফাজিল কেন? কি ব্যাপার, আলো নিভালে না কেন? এমনি কোনো সমস্যা? সোহান তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তে দেখে চারু মাঝখানে একটা খাম্বার মতো গোল বালিশ রেখে দিয়েছে। সোহান দেখে অবাক হয়ে গেল। চারু গোল বালিশ রেখে ভালভ অন করে শুয়ে পড়ল। সোহান আর কিছু না বলে পাশ কেটে ঘুমিয়ে গেল। মাঝরাতে চারদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ সোহান কিছু একটা ভার অনুভব করলো। তারপর জেগে উঠল। তাকিয়ে দেখে চারু তার বুকের উপর শুয়ে রয়েছে, আর কোলবালিশটা তার পেছনে। হ্যাঁ, তার মানে সোহান নিজেই কোলবালিশ সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ চারুর পেছনে দিতে গিয়ে চারু নড়ে চড়ে উঠল। সোহান চুপ করে রইল। তখন চারু আরো জোরে সোহানকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরল। সোহান চুপ করে চারুর মায়াবী মুখটা দেখছিল। ঘুমন্ত অবস্থায় চারুকে একদম অন্যরকম লাগছিল। সোহান চারুর পা তার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে চারুর হাতটা চেপে ধরতেই চারু নড়ে উঠল। হাতটা ধরে চারুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালবেলা চারুর ঘুম ভাঙতে চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে সোহান জেগে গেল। চারু সোহানের বুকের উপর থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। সোহান বিছনা থেকে উঠতেই জানতাম আপনি এটাই করবেন। আমি কিছু করিনি, তুমি নিজেই আমার উপর চলে এসেছো। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। তাহলে দেখুন তো কোলবালিশটা কার পিছনে আছে। চারু বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পেছনে রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো যে কখন কোলবালিশ সরালো। সে সোহানের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। সোহান সেটা দেখে হেসে দিল, আর চারুর আগে খড়খড় করতে করতে চলে গেল। এভাবে তাদের অনেক দিন পার হয়ে গেল, গল্প করা আর ঘুরে বেড়ানো দিয়ে। আর প্রতিদিন নয় জড়িয়ে ধরে, নয়তো গায়ের উপর থাকতো। কিন্তু চারু বুঝতে পারতো না এটা কিভাবে হতো। আর সকালবেলা এটা দেখে চারু রেগে গিয়ে ছটফট করতো, আর যেটা দেখে সোহান শুধু হাসতো। প্রতিদিনের মতোই সোহান তার অফিসে বেরিয়ে যেত, আর চারু অভির সাথে কথা বলতো। তবে চারু সুযোগ পাচ্ছিল না সোহানকে শায়েস্তা করার। তাছাড়া চারু ধীরে ধীরে সোহানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, যেটা চারু নিজেও বুঝতে পারছিল না। প্রতিদিন বেড়াতে যাওয়া, একসাথে থাকা আর গল্প করাটা যেন চারুকে পাল্টে দিচ্ছিল। তবে অভিকে চারু একটু বেশি ভালোবাসতো, তাই সে অভির কথাই ভেবে যেত, আর প্রতিদিন আড়ালে কথা বলে যেত। প্রতিদিনের মতোই আজকেও চারু তার বিএফের সাথে কথা বললো অনেকক্ষণ, কিন্তু আজকে সে একটু রোম্যান্টিকের কথা বলল। কথা বলে দেখে ঘড়িতে 11টা বেজে গেছে, কিন্তু সোহান এখনো বাসায় ফেরেনি। এত রাত সোহান কখনো দেরি করে না, সেটা ভেবে চারু কিছুটা চিন্তিত ছিল। হঠাৎ ভাবতেই কে যেন রুমের দরজায় কড়া নাড়ল। চারু গিয়ে দেখে সোহান। দরজা খুলে দিতেই সোহান মাতালের মতো বিছনায় বসে পড়ল। চারু বুঝতে পারল সোহান নেশা করেছে, সাথে ভয় পেয়ে গেল। না জানি এখন কি করে বসে। চারু গিয়ে সোহানকে জিজ্ঞেস করতে লাগলো। সোহান মাতাল অবস্থাতেই নিজেকে কন্ট্রোল করতে লাগলো, কিন্তু চারুর আওয়াজ তার নেশা আরো বাড়িয়ে দিচ্ছিল। সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু অবাক হলো, কিন্তু কিছুটা ভয় থেকেও বাঁচলো। এটা ভেবে আয়নার সামনে শাড়িটা ঠিক করতে লাগলো। হঠাৎ চারুর শাড়িটা গা থেকে পড়ে যায়, আর সোহানের চোখ পড়ে যায় চারুর কোমর। চারু সোহানকে ঘুমন্ত ভেবে কোমরে হাত দিয়ে নাড়তেই সোহান চোখ বুজে ফেলল। সোহান নিজেকে কোনো রকমে কন্ট্রোল করতে পারছিল না। এদিকে চারুর প্রতি প্রচণ্ড রাগ, আর তার উপর নেশা অবস্থায় রয়েছে। তবে সেটা কেন পরে জেনে নেওয়া যাবে। চারু শাড়িটা ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক নিতে লাগলো।
সোহান বিছনা থেকে উঠে চারুর পেছন থেকে শাড়ির ভেতর হাত দিয়ে কোমরটা চেপে ধরল। চারু আচমকা টের তাকিয়ে দেখে সোহান। সে বুঝতে পেরে সোহানকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সোহান তাকে বিছানায় ফেলে দিয়ে জোরে ধরল। লিপস্টিকওয়ালা ঠোঁটটা তার ঠোঁট দিয়ে আলতো করে চেপে ধরল। চারুর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শাড়িটা টান দিয়ে খুলে কোমরে মুখ লাগিয়ে সোজা বুকের ভেতর নিয়ে গেল। জোর করে ধরে আবার ঠোঁট কামড়ে ধরে বারবার কামড়াতেই থাকলো। চারু সোহানকে ছাড়াতে না পেরে ওভাবে চুপ করে চোখে পানি ফেলতে লাগলো। সোহান চারুকে তার বুকের উপর শক্ত করে ধরে চারুর উপর অত্যাচার শুরু করে দিল, যেটা চারু চুপ করে সহ্য করে নিচ্ছিল। তার কিছু করার নেই, তার তৈরি স্বামীকে আনন্দ দেবার জন্য। অনেকক্ষণ পর সোহান চারুর উপর পড়ে গেল। শুধু ঘুমানোর আগে বলতে লাগলো, চারু শুধু আমার, চারু শুধু আমার, কেউ চারুকে নিতে পারবে না। ঘুমিয়ে পড়লে চারু সোহানকে বালিশের উপর মাথায় রেখে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। চারু কোনো রকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তার ইচ্ছে করে পালিয়ে যেতে, কিন্তু বুঝতে পারে না কেন যেন এখান থেকে যেতেও পারে না। সোহানকে তার পছন্দ না হলেও স্বামী হিসেবে ছাড়তেও পারে না। সকালবেলা সোহান ঘুম থেকে উঠে দেখে পাশে চারু নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বাইরে গিয়ে দেখে চারু রান্নাঘরে। সোহান রুমে এসে বসতেই চারু সোহানের জন্য এক কাপ কফি নিয়ে হাজির হলো। কফিটা রেখে চলে যাবার সময় সোহান চারুর হাতটা চেপে ধরল। চারু তার দিকে তাকাতেই, চারু রাতের ব্যবহারের জন্য দুঃখিত। নেশা করার ফলে হুঁশ ছিল না। ঠিক আছে, সব স্বামীরাই তো তার বউকে আদর করবে, এটা তো তাদের হক। এটা বলেই চলে গেল। তবে সোহান বুঝতে পারল না আজ এত আদর কেন। তাই তাড়াতাড়ি করে সে তার সিক্রেট রুমে চলে গেল। সকালের খাবার রেডি, সবাই একসাথে খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চারুর হাতে খাবারের প্লেট, আর সেটা তাদের রুমের দিকে আসছে। আর চারু নিজের হাতে রান্না করে সোহানের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানতেই পারলো না এটার আসল কাহিনীটা কি। চারু খাবার নিয়ে রুমে গিয়ে সোহানকে ডাকতে থাকলো। কিছুক্ষণ পর সোহান রুমে এলো। এই যে, কোথায় গিয়েছিলেন? কিছু না, এই একটু ছাদে গিয়েছিলাম। এই যে নিন আপনার খাবার। কিন্তু আমি তো নিচে সবার সাথে নাস্তা করি। আজকে না হয় একসাথে আমরা এখানেই নাস্তা করি। এটা বলে চারু নরম সুরে সোহানের সাথে কথা বলতে লাগলো। সোহানের কাছে গিয়ে হাসি মুখে তার হাত ধরে নিয়ে খাবারের সামনে বসে পড়ল, কিন্তু সোহানকে কোনো চিন্তা করতে দেখা যাচ্ছে না। চারু খাবার প্লেটটা সোহানের সামনে এগিয়ে দিল আর খাওয়ার জন্য অনুরোধ করলো। সোহান প্লেটটা এগিয়ে নিল। চারুকে দেখে মনে হচ্ছিল সে যেন কিসের অপেক্ষা করছে। দেখে মনে হচ্ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছে। খাবারটা আজকে চারু নিজে রান্না করে এনেছে। চারু সোহানকে বারবার খাওয়ার অনুরোধ করছে আর সোহান খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে, কিন্তু একবারও ভাবলো না যে কেন আজ চারু নিজে খাবার রান্না করলো। কেন আজ চারু রাতের অত্যাচারের কথা ভুলে গিয়ে তার প্রতি এত নরম হয়ে আছে। কেন আজ সে এত খুশি মেজাজে আছে। তাহলে কি চারু আজ খাবারে বিষ মিশিয়েছে? সোহান খাবারটা গিলেই, চারু খাবারটা অনেক মজার হয়েছে, নিজের হাতে বানিয়েছি। শোনো চারু, ধরো এখন থেকে আমাদের সম্পর্ক শেষ, তাহলে তখন কি করবে? এসব কি বলছো? এটা কখনোই হবে না। চারু, আমি না থাকলে তুমি তোমার খেয়াল রাখবে ঠিক মতো, আর কারো কথাই কোথাও যাবে না। এমন কথা বলছো কেন? আজকে একটু বলতে দাও না। যদি আর নাই বলতে পারি, এই যে আমার পরি, আমি যদি না থাকি তাহলে তুমি তোমার সেই প্রেমিককে বিয়ে করে নিও। কি হলো তোমার? জানো, তোমাকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না, তাই ভাবছি তোমাকে আর কষ্ট দিব না। আমাদের যেদিন একজন থাকবে না, তখন তার বেদনায় কখনোই কেউ কাঁদবে না। তোমার চোখে জল কেন? আজ তোমার হাতে প্রথম খাবার খেলাম, তাই চোখে জল চলে এসেছে। চারু, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দেবে? চারু আর কিছুই বলতে পারল না। মাথা নিচু করে বিছনায় বসে সোহানকে তার কোলে মাথা রেখে শুয়ে দিল। চারু, হাতটা একটু ধরবে? ঠিক আছে, ধরেছি। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানো? কারণ আজ আমার ভালোবাসার সেরা উপহারটা নিজের প্রিয়জনের থেকে পেয়েছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি উপহার? কালকেই পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। হ্যাঁ, না চাইলেও তো ঘুমাতে হবে, কিন্তু তোমাকে ছেড়ে ঘুমাতে মন চাইছে না, তাই তোমার কোলেই না হয় শেষ ঘুমটা পেয়ে নেই। আর হ্যাঁ শোনো, কালকে তোমাকে আরও কিছু দিব, কিন্তু সেটা বলবো না। যেটা পেয়ে তুমি খুব খুশি হবে হয়তো, কারণ আমার ভালোবাসাটা তো তোমার ভিতর নেই। সোহান আর কিছু বলতে কেউ বলল না, শুধু চোখের জল ফেলছিল আর নিজের ভালোবাসার কাছে হেরে যাওয়াটা দেখছিল। ধীরে ধীরে সোহান চারুর কোলে ঘুমিয়ে পড়ল। চারুর ব্যবহার কেমন যেন পাল্টে যেতে থাকলো। নিজের ভুলটা পুরোপুরি বুঝে নিয়েছে, কিন্তু তার আর কিছুই করার নেই।
সে যদি এখন সোহানকে বাঁচাতে চায় তাহলে সোহান বেঁচে গেলে তাকে হয়তো মেরে ফেলবে। এই ভয়ে সে মুখ বুঝে রইল। চুপিসারে সোহানকে বিছানায় রেখে অভিকে ফোনে সব বলে দিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। সোহান নীরবে ঘুমিয়ে যাচ্ছে। রাত পেরিয়ে মাঝরাত হয়ে গেছে। ধীরে ধীরে সোহানের মুখ দিয়ে লালা বের হতে শুরু করলো আর সোহান ছটফট করতে লাগলো। তবুও সে চুপ করে বিছানায় পড়ে রইল। কিন্তু চারু যাবার সময় দরজা ভুল করে খুলে রেখে চলে গেছে। আর বাড়ির কাজের লোক হঠাৎ এটা দেখে কি যেন মনে করে রুমের দিকে এগোতেই থাকে। রুমের পাশে এসে বাবু বলে ডাক দেবার মুহূর্তে এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। সারা বাড়ির সবাই জেগে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে সোহানকে নিয়ে হাসপাতালে রওনা হয়। আর চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ওদিকে চারু তার বাড়িতে গিয়ে আর এগোতে পারছিল না। তার পা যেন আর যেতে চাইছিল না। বিছানায় বসে আয়নার সামনে বসে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার মনটা কেমন যেন হাহাকার করছে। কেমন যেন তার সোহানের প্রতি খুব মায়া হতে লাগলো। হাসপাতালে সোহানকে তাড়াতাড়ি নিয়ে অপারেশন রুমে ঢুকিয়ে দেয়। ডাক্তাররা ওই মুহূর্তে কিছু বলতে পারছিল না। পুরো শহরে এই খবর শুনে অবাক হয়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ওদিকে চৌধুরী বাড়ি থেকে চারুর কাছে ফোন আসতে লাগলো। চারু ফোন ধরে এমনভাবে বলতে লাগলো যেন সে এটা প্রথম শুনছে। অভিনয় করে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো হাসপাতালে গিয়ে সোহানের মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। পরে সবাই চারুকে বাড়িতে পাঠিয়ে দিল রাতে। অন্যদিকে অভির সাথে পরের দিন পালানো ঠিক করে রেখেছে। চারু বাড়িতে এসে তাদের রুমে গেল। সে মনে মনে সোহানকে বলল, আমাকে মাফ করে দিও সোহান। তারপর সবকিছু গুছিয়ে নিতে লাগলো। তার প্ল্যান সকাল হলে পালানো। খুঁজতে খুঁজতে হঠাৎ পায়ে যেন কিছু একটা বাঁধলো। তাই সে তাকিয়ে দেখে বিছানার নিচে একটা বাক্স। চারুর মনে পড়ল এটা সেই বাক্স যেটা সে ছাদ থেকে সোহানকে রাখতে দেখেছিল। সে বাক্সটা বের করে দেখে পুরাতন হয়ে গেছে সেটা। চারু ধীরে ধীরে বাক্সটা হাতে নিল। টপ করে খুলতে অবাক হয়ে যায়। সেটার ভেতরে আর কিছু না, শুধু চারুর বিভিন্ন জিনিসপত্র যেটা সোহান খুব যত্ন করে রেখেছে। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চারুর টনক নড়ল। কি যেন ভেবে তাড়াতাড়ি সোহানের সিক্রেট রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে দেখে সবকিছু ছড়ানো ছেটানো রয়েছে, যেটাতে চারুর ছবিতে ভর্তি। শুধু কিছু ইলেকট্রনিক্স জিনিস রয়েছে। চারু গিয়ে সোহানের কম্পিউটারটা অন করলো। তাকিয়ে দেখে কয়েকটা ফাইল এখনো সামনে রয়েছে। একটা ফাইলে চাপ দিতেই তাকিয়ে দেখে এই বাড়ির সবগুলো রুমের দৃশ্য মনিটরের পর্দায় চলে এসেছে। তাদের নিজের রুমের দৃশ্যও চলে এসেছে আর সবকিছু উজ্জ্বল দেখাচ্ছে। চারু এটা দেখে কিছুটা পিছিয়ে গেল। তার মানে সোহান তাকে সবসময় ফলো করে। কিন্তু ক্যামেরাটা কোথায় লাগানো? তাড়াতাড়ি গিয়ে রুমের সব জায়গা খুঁজলো, কিন্তু ক্যামেরা পেল না। হঠাৎ তার রুমের ভালভের দিকে নজর গেল। তাড়াতাড়ি করে ভালভ খুলে দেখে ভালভের সাথে সিসি ক্যামেরা ফিট করা। তার মানে যখন সে রান্নাঘরে বিষ মেশাতো তখন সেটা সোহান দেখতো, যার কারণে সে বাহানা ধরে খেত না। এটা ভেবে চারুর শরীর শিউরে উঠল। আবার কি মনিটরের আরেকটা ফাইল ওপেন করতে দেখে কিছু রেকর্ড রয়েছে। একটা চালু করতে কন্ট্রোলটা তার খুব চেনা চেনা লাগছে। হঠাৎ সে চুপ হয়ে গেল, কারণ কন্ট্রোলটা তারই ছিল। আর তার অভির সাথে যত কথা হয়েছিল সবই সোহানের কাছে রয়েছে। ধীরে ধীরে সবকিছু দেখে নেয়, এমনকি সোহান কিভাবে রাতে ছটফট করেছিল, কাটিয়েছিল, সেটার ভিডিও দেখল। সবকিছু দেখে বিছানায় বসে পড়ল। তার শরীর ঘেমে ভিজে গেছে। সে কি করবে বুঝতে পারছিল না। সোহান তার এত কিছু জেনেও কেন তাকে ছেড়ে দেয়নি? কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করত? যেন কেমন যেন বাক্যহীন হয়ে গিয়েছে। তার মানে সোহান কাল জেনে শুনে খাবারটা খেয়েছিল। সে এখন বুঝতে পারছে কেন সোহান তার উপর মাঝে মাঝে অত্যাচার করত। সে যেদিন অভির সাথে প্রেমালাপ করতো সেদিন সোহান সেটা সহ্য করতে পারত না, তাই নেশা করে চারুর উপর তার প্রতিশোধ নিত। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসে কথাটা বলেই ঘুমাতো। চারুর তখন সোহানের সাথে বেড়ানো, রাগারাগি, হাত ধরে হাঁটা, একসাথে গল্প করা, সেগুলো খুব মনে পড়ছিল। যে ছেলে বিষ খাওয়ার আগেও এমনভাবে ভালোবাসতে পারে তাকে তার কষ্ট দেওয়াটা ঠিক হয়নি। চারুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কেন পড়ছিল সেটা নিজেও সে বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে উকিল বাবুর ফোন। কানে নিয়ে চুপ করে রইল। চারু, তুমি দুপুরে চলে এসো। তোমার ডিভোর্স পেপার রেডি। সোহান নিজেই এটা করেছে, তাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তবে শোনো, আমার মনে হয় এটা করা উচিত না। সোহানকে হাসি মুখ দেখলেও ওর চোখে আমি ঠিক জল দেখছিলাম। হাত থেকে ফোনটা পড়ে গেল। চারু নিজেকে অপরাধী মনে করছে।
এই সেই মেয়ে যে কিনা এভাবে এড়িয়ে চলেছে সোহানকে। এই সেই মেয়ে যে বিবাহিত হয়ে তার স্বামীকে ধোঁকা দিয়েছে। এই সেই মেয়ে যার ভালোবাসা পাবার জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোহান। আজকের চারু হাড়ে হাড়ে বুঝতে পারছে সোহানকে হারানোর বেদনাটা। চারুর চোখ দিয়ে পড়ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মাথাটা ঘুরছে, ইচ্ছে করছে সোহানকে আপন করে নিতে, কিন্তু সে হয়তো জানে না তার জীবনে কি লেখা আছে। ডাক্তার অপারেশন রুম থেকে বের হয়ে মাথা নিচু করে রইল। সবাই ডাক্তারের এমন অবস্থা দেখে ডাক্তারকে ঘিরে ধরলো, আর যেটা শুনলো সেটা শোনার জন্য তারা একদম প্রস্তুত ছিল না। ডাক্তারের কথাটা ছিল সোহানকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তার মাথায় বড় একটা আঘাত, আর বিষের মিশ্রণে পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হয়তো পাগল হয়ে যেতে পারে। চারু ওভাবেই হাসপাতালের দিকে দৌড় দিল, কিন্তু এখন আর দৌড়ে লাভ কি? যা হবার তো হয়ে গেছে। যেতে যেতে চারুর পা কেটে গেল, কিন্তু তবুও চারু থামছিল না। হাসপাতালে গিয়ে তার হার্টবিট বেড়ে গেল। অতিরিক্ত দৌড়ানোর কারণে ওভাবে হাসপাতালে পড়ে গেল। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে নিয়ে গেল। 2 মাস পর। এই এই কোথায় যাও? এদিকে আসো বলছি। না না, আমি খাবো না, আমি এখন খেলবো। আগে খেয়ে নাও, তারপর খেলবো। চারু হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সোহান লাফাতে লাফাতে এসে চারুর পাশে বসল। ডাক্তারের কথাটা ঠিকই ছিল, আজ সোহান পাগল হয়ে গেছে। তবে একটা জিনিস এখনো ভুলতে পারেনি, আর সেটা হলো চারুকে। এখনো সে চারুকে ছাড়া খাবে না, ঘুমাবে না, সব সময় তার সাথে থাকবে। খাবার শেষে সোহান চারুর কোলে মাথা রেখে পুতুল নাচছিল, আর চারু চোখ দিয়ে ঝরঝর করে পানি ছড়াচ্ছে। সে আজ সোহানের কাছে হেরে গেছে, তবে সে ভালোবাসাটা কি বুঝিয়ে ফেলেছে। সে সোহানকে আর হারাতে চায় না। বিকেলবেলা ঠিক আগের মতোই চারুর কোলে মাথা রেখে পাগলামি করছিল সোহান, আর চারু তার মাথা নেড়ে যাচ্ছিল, আর চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ফেলছিল। সেদিন আর আজকের পার্থক্য হলো ভালোবাসা। চারু সোহানের বুকে মাথা রেখে বলল, কখনো তোমায় ছেড়ে আর যাব না।